কলেজ শেষ প্রায় ১ ঘন্টা আগে। হিয়া এবং আমিনা লাইব্রেরিতে বই খুঁজতে ব্যস্ত। আগামীকাল সায়েন্স রিসার্চের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার শেষ দিন, তাই আজকে রাতে সব অ্যাসাইনমেন্টগুলো তৈরি করতে হবে। তাড়াহুড়োর মধ্যে দিয়ে হিয়া মাকে ফোন করে বলতে দেওয়া ভুলেই গেছে। মেয়ের জন্য অপেক্ষা করতে করতে চিন্তিত হয়ে শেষমেশ নিজে মেয়েকে কল দিলেন নাজমা খাতুন। একবার রিং হয়, দুবার রিং হয়, কিন্তু হিয়া ফোন ওঠায় না। নাজমা খাতুন আরও চিন্তিত হয়ে পড়লেন। কিছুক্ষণ পরেই হিয়া কল ব্যাক করল। হ্যাঁ মা, বলো। নাজমা খাতুন কল রিসিভ করতেই বলল হিয়া, কই রে তুই, এখনও বাসায় এলি না? চিন্তিত স্বরে তিনি বললেন, মা আমি লাইব্রেরিতে, আজ ফিরতে একটু দেরি হবে। এই ধরো ঘণ্টাখানেক, বড় জোর 2 ঘন্টা। একটা কল করে তো বলে দিতে পারতি আমাকে। মাকে সারাদিন চিনতে রাখতে ভালো লাগে না তোর? রাগ করো না মা, বিশ্বাস করো আমার একটুও মনে ছিল না। এত বড় লাইব্রেরিতে হাজার হাজার বই, খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাচ্ছি প্রায়। লাইব্রেরি? কাদের সাথে আসিস? আমিনার সাথে। কিছু বই লাগবে, আগামীকাল একটা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে তো, সেগুলোর জন্য বই খুঁজছি। ঠিক আছে, আমিনাকে ফোনটা দে তো। হিয়া ফোনটা আমিনার দিকে বাড়িয়ে দেয়। আসসালামু আলাইকুম আন্টি, আমি আমিনা বলছি। হিয়া ঠিকই বলেছে, আমরা লাইব্রেরিতেই আছি। কিছু রেফারেন্স বই লাগবে আমাদের রিসার্চ অ্যাসাইনমেন্টের জন্য। আপনি চিন্তা করবেন না। ওয়ালাইকুম আসসালাম। আগেরবারও কিন্তু বলেছিলে লাইব্রেরিতে যাচ্ছ তোমরা, পরে আমি কেনাকাটা করতে গিয়ে দেখি তোমরা মার্কেটে ঘুরতে গেছো। না না আন্টি, এবার সত্যিই আমরা বই খুঁজতে এসেছি। আগেরবারের মতো আর করব না। ঠিক আছে, তাড়াতাড়ি ফিরতে বলবে ওকে, না হলে বিকেলের নাস্তায় জাটার বাড়ি জুটবে। কল কেটে যায়। হিয়া ফোনটা রেখে একটু থমকে দাঁড়ায়। তোকে এখনও তোর মা পুরোপুরি বিশ্বাস করতে পারে না, বুঝলি? জানি তো, আর সেই জন্যই তো আমার সব কাজেই সন্দেহ জাগে তার। এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে না থেকে বই খোঁজ, বেশি দেরি হলে সমস্যা। দুজনে আবারও বই খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল। নাজমা খাতুন বিকেলে নাস্তা বানাতে চুল বেঁধে রান্নাঘরের দিকে যাচ্ছিলেন। হঠাৎই দরজায় কড়া নাড়ার শব্দ এলো। কী ব্যাপার, হিয়া কি এত তাড়াতাড়ি চলে আসলো নাকি? দরজা খুলে কিছুটা অবাক হলেন তিনি। সামনে একজন বোরকা নিকাব পরিহিত মহিলার সঙ্গে সীমা দাঁড়িয়ে। পরনে বেগুনি রঙের সাধারণ একটা 3 পিস, হাতে দই মিষ্টি। আন্টি, আপনাকে বলেছিলাম না একদিন আমার খালামণিকে নিয়ে আসবো? হাসি মুখেও বলল সীমা। ওয়ালাইকুম আসসালাম। আপনারা বাহিরে দাঁড়িয়ে কেন আছেন? ভিতরে আসুন। নাজমা খাতুন আন্তরিকভাবে বাড়িতে আমন্ত্রণ জানালেন সীমা ও নাদিরা তাবাসসুমকে। ওয়ালাইকুম আসসালাম বোন, কিছু মনে না করলে একটা প্রশ্ন করতে পারি? জি অবশ্যই। আপনাদের বাড়িতে কি এখন কোনো পুরুষ উপস্থিত রয়েছেন? মানে ঠিক বুঝলাম না। আসলে কি আন্টি, খালামণি পর্দাশীল, পরপুরুষদের সামনে একদমই যান না। তা জিজ্ঞেস করছেন? মৃদু হেসে বলল সীমা। মাফ করবেন, আমি আসলে তখন বুঝতে পারিনি। বাড়িতে আমার স্বামী, আমি, আমার বড় মেয়ে এবং ছোট ছেলে থাকি। এখন আপাতত আমার স্বামী বাড়িতে আছে, আর উনি প্যারালাইজড গত 2 বছর ধরে। আচ্ছা আপনারা বসুন, আমি কিছু চা নাস্তা নিয়ে আসছি আপনাদের জন্য। আরে বোন, না না, তার কোনো প্রয়োজন নেই। আমাদের বাড়ি থেকে কোনো অতিথি আজ পর্যন্ত খালি মুখে বাড়ি ফিরেনি। আপনারা বসুন, আমি চা নাস্তা আনছি। সীমার হাত থেকে দই মিষ্টি নিয়ে রান্নাঘরে চলে গেলেন তিনি। নাদিরা তাবাসসুম নিকাব খুলে ড্রয়িং রুমের সোফায় বসলেন। পাশে বসল সীমা। এখন বুঝলাম, মায়ের মতোই মেয়ে হয়েছে। মৃদু হেসে বললেন নাদিরা তাবাসসুম। মায়ের মতো মেয়ে হয়েছে মানে? ব্রুকুসকে বলল সীমা। মানে আদব কায়দা, সুন্দর ব্যবহার, কথা বলার ধরন, সব কিছুই আমার হৃদয়ে ছুঁয়ে গেছে। জানিস, এই তো বড়লোক পরিবারের বউ হওয়ার আগে আমি একজন সাধারণ কৃষকের মেয়ে ছিলাম। তোর মা আর আমরা কত অভাব অনটনের মধ্যে দিয়ে যে বড় হয়েছি, কি বলবো। মায়ের মুখে অনেক শুনেছি আপনাদের ছোটবেলার কথা। এখন তো আলহামদুলিল্লাহ সবাই একটা ভালো পর্যায়ে রয়েছে। কিছু মনে না করলে একটা প্রশ্ন করতে পারি কি? বলো মা, কী প্রশ্ন? না মানে বলছিলাম কি, হিয়া কি আমাদের কোনো আত্মীয় হয়? আসলে ওর এত খোঁজ নেওয়ালেন, আবার বাড়িতেও নিয়ে এলাম আমরা। ব্যাপারটা ঠিক বুঝলাম না। নাদিরা তাবাসসুম মৃদু হেসে বললেন, তোমার সব প্রশ্নের উত্তর এখান থেকে যাওয়ার পরেই পেয়ে যাবে। সীমার কিছু বলল না, চুপচাপ মনে মনে ভাবতে লাগলো, কেন খালামণি এসব করছেন, আর তিনি কী বা বোঝাতে চাইছেন। সীমার মন যে উত্তর দিচ্ছে তা সীমার একেবারেই অযৌক্তিক। এ আবার হয় নাকি? অসম্ভব। হাসপাতাল থেকে খানিকটা দূরে গাড়ি পার করে রেখেছিল দৌড়স। স্যালাইন দেওয়ার পর মুখ থেকে লাল সোপ দাগ অনেকটাই চলে যাওয়ায় আর জ্যাকেটের ক্যাপটা মাথায় দিল না। আশেপাশে তাকিয়ে দ্রুত পায়ে হেঁটে গিয়ে গাড়িতে উঠে বসে। তোরজোর কপাল বেয়ে গাম জ্বরছে। খানিকটা মাথায় ঘুরপাক খাচ্ছে দম বন্ধ করা চিন্তা। কোনো মতে গাড়িটা স্টার্ট দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল তোরজা। মাঝ রাস্তায় যেতে হঠাৎ কি যেন মনে পড়ে যায়।
নতুন একটা ফোন কিনবে বলেই তো মায়ের কাছ থেকে এটিএম কার্ডটা নিয়েছিল সে। এখন যদি সীমা জেনে ফেলে যে ফোনটা কেনা হয়নি, তাহলে নির্ঘাত সন্দেহ করবে। একে তো গোয়েন্দা, সন্দেহর বশে আবারও তুর্যের অগসরে সীমা তদন্ত শুরু করতে খুব একটা সময় লাগবে না তার। সারা জীবনটাই গোলমেলে। বিরক্ত হয়ে বিড়বিড় করে বলল তুর্য। ফোন কেনার জন্য তুর্য উল্টো দিকে গাড়ি ঘুরিয়ে দিল। শরীরটা আর সায় দিচ্ছে না আজ। হঠাৎই চোখে কিছু চাপসা দেখছে। স্টিয়ারিং ধরে রাখা হাত কেঁপে উঠেছে হালকা করে। বিকেল 5:13। মার্কেট থেকে প্রায় 1 ঘন্টা ধরে খুঁজে খুঁজে একটা আইফোন কিনেছে তুর্য। সাথে রেজিস্ট্রেশন করে একটা নতুন সিম কার্ডও কিনে নিয়েছে, যাতে কোনোভাবেই যেন তানিশা তুর্যর সঙ্গে কোনো রকমের যোগাযোগ রাখতে না পারে। ক্লান্ত শরীর নিয়ে ড্রাইভ করে বাড়ি ফিরে তুর্য। এখন বিশ্রাম নেওয়াটাও খুব জরুরি। তুর্য ক্লান্ত শরীরে বাড়ির সদর দরজার সামনে এসে দাঁড়ালো। হাতে ওষুধ আর নতুন ফোনের ব্যাগ। কলিং বেল দিতেই কিছুক্ষণ পরে দরজা খুলল গৃহ পরিচালিকা মনিরা। তুর্যকে দেখে তার চোখ কপালে। তুর্য বাড়িতে ঢুকলে মনিরা দরজা বন্ধ করতে করতে জিজ্ঞেস করলো, আপনার মুখে ওইগুলান কি হয়েছে ছোট সাহেব? তুর্য মৃদু হেসে বলল, ওগুলো কিছু না, গতকাল রাতে মশা কামড়েছে। দেখছিস না, ওষুধ আনতে গেছিলাম। হাতের ব্যাগটা দেখিয়ে বলল তুর্য। মনিরা কিছু বলতে যাবে ঠিক তখনই তুর্য মনিরাকে জিজ্ঞেস করলো, বাড়িতে স্তব্ধ, সবাই কোথায়? সীমা আবার বড় ম্যাডাম কিছুক্ষণ আগে কোথায় জানি গেছেন। ঘণ্টাখানেক তো হইবই, এখনও ফিরে নেই। কোথায় গিয়েছে জানিস? চোখ সরু করে জিজ্ঞেস করলো তুর্য। মনিরা মাথা নাড়ল। না ছোট সাহেব, ঠিক জানি না, আমারে তো কইয়া যায় নাই কিছু। তুর্য একটু চুপ করে থেকে বলল, ঠিক আছে, এখন যা, আমার জন্য কিছু খাবার নিয়ে আয়, ভীষণ খিদে লেগেছে। জি আপনি বসেন, আমি এখনই আনতাছি। মনিরা দ্রুত পায়ে চলে গেল। তুর্য এক পলক মনিরার দিকে তাকালো, যেন মনের ভিতরে লুকোনো কোনো ভয়ঙ্কর ভাবনা ঘুরপাক খাচ্ছে। ঠোঁটের কোণে বিকৃত হাসি ফুটে উঠল তুর্যর। ফিসফিস করে বলল, বাড়িতে কেউ নেই। নাস্তার ট্রে হাতে নিয়ে রান্নাঘর থেকে বের হলেন নাজমা খাতুন। ড্রয়িং রুমে আসতে নাজরিয়া তাবাসসুম কিছুটা বিস্মিত স্বরে বললেন, আরে নাজমা আপা, এসবের কি দরকার ছিল বলুন তো? নাজমা খাতুন ট্রে রেখে নাস্তা পরিবেশন করতে করতে মৃদু হেসে বললেন, আমাদের বাড়িতে মেহমান আসলে তাদের কখনো খালি মুখে যেতে দেই না আপা। সীমা নাজমা খাতুনের দিক থেকে চোখ সরিয়ে টেবিলে রাখা নাস্তার দিকে তাকালো এক ঝলক। নাস্তায় রয়েছে তাদের আনা দই, মিষ্টি, নারিকেলের পুলি পিঠা এবং লেবু শরবত। সীমা পিঠা প্রেমী, তবে এখন তো গ্রীষ্মকাল, পিঠা বানানোর কারণটা ঠিক বুঝতে পারে না সীমা। এখানে কি হচ্ছে বা হতে চলেছে তা এখনও কিছু সীমার মাথায় ঢুকছে না। নাস্তা শেষে নাজমা খাতুন গ্লাসে পানি ঢেলে দিতেই নাদিরা তাবাসসুম একটু গম্ভীর হয়ে বললেন, নাজমা আপা, আপনার মেয়েকে দেখার পর থেকে মনে একটা ভাবনা ঘুরপাক খাচ্ছে। আসলে আমি কিছু বলতে চাইছিলাম অনেক দিন ধরে। আমার মেয়েকে আপনি কোথায় দেখলেন? চমকে বললেন নাজমা খাতুন। প্রায় 2 সপ্তাহ আগে আমি কলেজের প্রিন্সিপালের সঙ্গে কিছু জরুরি ব্যাপারে কথা বলতে গিয়েছিলাম। আমার ছেলের পড়াশোনার ব্যাপারে কথা বলে যখন বেরিয়ে আসছিলাম, তখনই প্রথম হিয়াকে দেখি। রূপে গুণে তো মাশাআল্লাহ। সীমার দিকে তাকিয়ে আবার মুখ ফিরিয়ে সোজা হয়ে বসলেন তিনি। আপনাদের মেয়ের সৌন্দর্য যেমন, তেমনি ওর ব্যবহারও অসাধারণ। আমি ভীষণ মুগ্ধ হয়েছি, তাই ভাবলাম আর দেরি না করে আপনার সঙ্গে কথা বলি। যদি আপনাদের কোনো আপত্তি না থাকে, আমি চাই আপনাদের হিয়া আমাদের ঘরের বউ হয়ে আসুক। আমি তাকে আমার ছেলে তাশরিফ আহমেদের জীবনসঙ্গিনী হিসেবে দেখতে চাই। নাদিরা তাবাসসুমের কথা শুনে সীমার চোখ কপালে। মুহূর্তেই গড়জোড়ে নেমে এলো নীরবতা। নাজমা খাতুন স্তব্ধ হয়ে বসে রয়েছেন। নাদিরা তাবাসসুমের মুখে এমন আকস্মিক প্রস্তাব শুনে মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে গেলেন নাজমা খাতুন। সীমার চোখ তো পুরো কপালে। কিছুক্ষণ চুপ থেকে অবশেষে নাজমা খাতুন গলা খাঁকড়ে দিয়ে বলে উঠলেন, আসলে আপা, আপনি এত কিছু বললেন, কিন্তু আমরা তো সাধারণ মধ্যবিত্ত মানুষ। মেয়ের বিয়েতে তেমন কিছু দেওয়ার সামর্থ্য আমাদের নেই। যৌতুক তো নাজমা আপা, আপনি ভুল ভাবছেন। আমাদের তাশরিফের বিয়েতে যৌতুকের দরকার কি? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে সব কিছু দিয়েছেন। ঢাকায় গুলশানে একখানা বড় অট্টালিকা আছে। 5টা দামি গাড়ি, BMW, লেক্সাস, মার্সিডিজ সবই রয়েছে। বাড়িতে কম করে হলেও 10 জন গৃহকর্মী কাজ করে। ব্যবসা সাবারও আছে, বাড়িও আছে। আমার একমাত্র ছেলের জন্য চাই এমন এক মেয়ে, যার রুচি আছে, যার ব্যবহার চমৎকার, হালকা করে বললেন নাদিরা তাবাসসুম। নাজমা খাতুন স্তব্ধ হয়ে শুনছেন। তার চোখে মুখে দ্বিধা ও কৌতূহলের মিশ্র প্রতিক্রিয়া। নাদিরা তাবাসসুম তার হাত ধরে অনুরোধের স্বরে বললেন, আপা, আমি উল্টা আপনাদের হাদিয়া হিসাবে 1 কোটি টাকা দেব। সাভারের বাড়িটা আমি আপনার নামে লিখে দিব।
আপনার স্বামীর উন্নত চিকিৎসার ব্যবস্থা করব। প্রয়োজন হলে বিদেশে চিকিৎসা করার ব্যবস্থা করব। যা চান সব দিব। আরাম আয়েশ করে জীবন কাটাবেন। শুধু বিনিময়ে আমি আপনাদের হিয়াকে আমার পুত্রবধূ হিসাবে চাই। নাজমা খাতুনের চোখ চকচক করে উঠল। কিন্তু আপা, আমার মেয়ের তো এখনো বিয়ের বয়স হয়নি, পড়াশোনাও বাকি ওর। অল্প সময়ের মধ্যে নিজেকে কিছুটা সামলে নিয়ে বললেন তিনি, ওসব কোনো ব্যাপার না। হিয়া বিয়ে করলেও তাকে আমাদের বাড়ির কোনো কাজ করতে হবে না। আমি ওকে রানীর মতো করে রাখবো। চাইলে পড়াশোনা চালিয়ে যাবে, ইচ্ছে মতো জীবনযাপন করবে। শুধু আমার ছেলের পাশে থাকলেই হবে। সীমা মা, তুই তোর ভাইয়ের একটা ছবি দেখিয়ে দিত নাজমা আপাকে। সীমার দিকে তাকিয়ে তিনি বললেন। সীমা কিছুটা দ্বিধা নিয়ে নিজের ফোনটা বের করলো। ছবি খুঁজে বের করে কাপা হাতে ফোনটা এগিয়ে দিল নাজমা খাতুনের দিকে। ছবির দিকে তাকিয়ে নাজমা খাতুনের চোখ তো ছানা পড়া। বিদেশের কোনো রেস্তোরাঁয় তোলা জলমলের ছবির ব্যাকগ্রাউন্ড। তাসিফ আহমেদের উচ্চতা 5 ফিট 11, গায়ের রং ফর্সা, খুবই সুন্দর চুলের কাটিং। চুল কিছুটা কপালের সামনে এসে পড়ে। আধুনিক জামা কাপড় শহরের সৌন্দর্যের নিদর্শন। মাশাল্লাহ, সুবাহানাল্লাহ, ছেলে তো দেখতে রাজপুত্রের মতো। বিমুগ্ধ কণ্ঠে বললেন তিনি। আপনি শুধু হিয়ার মতামত জানিয়ে দিন। যদি রাজি থাকে আমরা পরের বার ছেলেকে নিয়ে আসবো বিয়ের দিন তারিখ ঠিক করতে। রাজি মানে? আমি রাজি, মানে আমার মেয়েও রাজি। ও কখনো আমার কথা অমান্য করে না। অভিভূত হয়ে বললেন তিনি। তবু ওর মুখ থেকে শুনে নিন, মেয়ের মতামত জানা জরুরি, তাই না? মৃদু হেসে বললেন নাদিরা তাবাসসুম। নাদিরা তাবাসসুম ধীরে ধীরে নিজের ব্যাগ খোলেন। ভিতর থেকে টকটকে লাল রঙের একখানা খাম বের করে নাজমা খাতুনের দিকে এগিয়ে দিয়ে বললেন, আমার পক্ষ থেকে সামান্য উপহারটি রাখুন। দয়া করে না করবেন না, এতে 10,000 টাকা আছে। নাজমা খাতুন কাঁপা কাঁপা হাতে খামটা নিলেন। মনে মনে যেন ইতিমধ্যেই রাজি হয়ে গেছেন তিনি, শুধু বলার অপেক্ষা। বাড়ি 3টা বই হাতে ক্লান্ত শরীরে বাড়ি ফিরল হিয়া। মাথার চুলগুলো এলোমেলো, চোখে ক্লান্তি। দরজাটা খোলা দেখে সে অবাক হলো। সাধারণত দরজা ভিতর থেকে বন্ধ থাকে, কিন্তু আজ আবারও খোলা। বাড়ির ভিতর পা রেখে হিয়া চমকে উঠল। নাদিরা তাবাসসুম বিদায় নিয়ে সীমাকে নিয়ে চলে যাচ্ছিলেন। হিয়াকে দেখে দাঁড়িয়ে পড়লেন। মায়াবী হাসি দিয়ে এগিয়ে এলেন হিয়ার দিকে। কেমন আছো মা? বাস্তবত ছবির চেয়ে বেশি সুন্দর দেখতে তুমি। হিয়া জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে রইল, মুখে বিস্ময়। আলহামদুলিল্লাহ আন্টি, আশা করি সামনে আমাদের অনেক দেখা হবে, অনেক কথা হবে। তোমাকে খুব পছন্দ হয়েছে আমার। এরপর তিনি সীমাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। নাদিরা তাবাসসুম চলে যেতে হিয়া বই রেখে যত দ্রুত সম্ভব দরজা বন্ধ করে দিল। উনি এখানে কেন? কি হচ্ছিল এখানে মা? নাজমা খাতুন আনন্দের সঙ্গে হিয়াকে নিয়ে বসলেন। তারপর সব খুলে বললেন। সব কিছু শুনে হিয়া স্তব্ধ হয়ে গেল কিছুক্ষণের জন্য। না মা, আমি এ বিয়ে করব না। তুমি যা খুশি করো, আমি রাজি না। কাঁপা কাঁপা কণ্ঠে বলল হিয়া। কি বললি? রাজি না? এত বড় প্রস্তাব কেউ ফিরিয়ে দেয়? কোটি টাকার মুখের কথা না। তোর বাপের চিকিৎসা, আমাদের বাকি জীবন সব বদলে যাবে এই এক বিয়েতে। আর তুই বলিস তুই করবি না? রেগে দাঁড়িয়ে গেলেন তিনি। মা, তুমি কিভাবে নিজের মেয়ের জীবনটা এমন অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিতে পারো, তাও কিছু টাকার জন্য? উনি এসে যা বললেন তাই বিশ্বাস করে নিলে? হিয়ার চোখ টলমল করে উঠল। নাজমা খাতুন হিয়ার গালে চর বসালেন। আমি কিছু জানি না, এই বিয়ে হবেই হবে। তুই বিষ খেলেও হবে, তোর লাশের পাশেই এই হবে, বুঝলি? এই বিয়েতে রাজি না হলে তোর বাবাকে মেরে ফেলবো আমি। এই রুগীকে আর কত বছর ধরে বয়ে বেড়াবো আমি? হিয়াদের বাড়ি থেকে বেরিয়ে এসে গাড়িতে উঠে বসেন নাদিরা তাবাসসুম ও সীমা। ড্রাইভার চুপচাপ গাড়ি চালু করে দিলেন। গন্তব্য আহমেদ মঞ্জিল। গাড়ির ভেতরে কিছুক্ষণ নীরবতা। গাড়ির জানালা দিয়ে অপলক দৃষ্টিতে বাইরে তাকিয়ে আছেন নাদিরা তাবাসসুম। রাস্তায় ছুটে চলা গাড়ির সঙ্গে যেন তার ভাবনাগুলোও ছুটে চলেছে ভবিষ্যতের দিকে। সীমা কিছুক্ষণ ইতস্তত করে অবশেষে নিস্তব্ধতা ভাঙল। আপনি কি কাজটা ঠিক করলেন? মানে, হিয়া তো মধ্যবিত্ত ঘরের মেয়ে। আপনারা এত বড়লোক, সামাজিক অবস্থান তো একেবারে ভিন্ন। আপনারা কি সত্যিই ওদের সঙ্গে আত্মীয়তা করবেন? সীমা, কিছুদিন আগে যে ভিডিওটা ভাইরাল হয়েছিল, সেটা তুমি দেখেছিলে তো? কলেজে, জনসম্মুখে, তুর্যর গায়ে হাত তুলেছিল হিয়া। আজ পর্যন্ত কেউ সেটা করার সাহস দেখায়নি। আমি সবসময় এমন কাউকে খুঁজছিলাম, যে আমাদের তুর্যকে বদলে দিতে পারবে। জানালা থেকে চোখ না সরিয়েই মৃদু স্বরে বললেন তিনি। তা ঠিক আছে, কিন্তু উদ্ধৃতি চিহ্ন, মানুষকে তার মন দিয়ে বিচার করতে হয় সীমা, টাকা পয়সা দিয়ে নয়। তুমি তো জানো, আমরাও একসময় কেমন দিন কাটিয়েছি। খালি পেটে ঘুমানো,
একটা রুটি ভাগ করে খাওয়া, এসব কি ভুলে গেছি আমি? সেই অভাবের দিনগুলোই আমাকে শিখিয়েছে যে মানুষের আসল মূল্য তার হৃদয়, তার সাহসে, তার সত্যিকারের ভালোবাসায়। সীমাকে থামিয়ে অতীতের স্মৃতিচারণ করে বললেন তিনি। তা তো বটেই, তবে তুর্যর সঙ্গে তো হিয়ার সম্পর্ক মোটেই ভালো নয়। তাছাড়া, খালুজান, উনি তো এসব মেনে নেবেন না সহজে। আর তুর্য নিজে রাজি হবে কিনা, সেটাও তো ভাবতে হবে। ওদের দুজনকে রাজি করানোর দায়িত্ব আমার, এই বিয়ে হবেই হবে। প্রবল আত্মবিশ্বাস নিয়ে বললেন তিনি। নিজের ঘরে ঢুকে জানালার পাশে দাঁড়িয়ে এক এক করে জামা কাপড় খোলা শুরু করল তুর্য। ঘরের লাইটগুলো বন্ধ, জানালা দিয়ে বাইরে থেকে আসা মৃদু আলোয় তার উন্মুক্ত পিঠ ছায়া ফেলছে বিছানার চাদরে। পুরো বাড়ি জুড়ে একটা থমথমে ভাব। কিছুক্ষণ পর ধোয়া ওঠা নাস্তার ট্রে হাতে হাজির হয় মুনিরা। ছোট সাব, আপনার নাস। কথা শেষ করার আগেই চোখ আটকে গেল তুর্যর উপর, জানালা দিয়ে বাইরে থেকে আসা আলোয় আবছাভাবে ঝলমল করছে তুর্যর শরীর। ভয় আর লজ্জায় মুনিরা থমকে দাঁড়ায় দরজার কাছে, মুখে তবা তবা উচ্চারণ করে কয়েকবার। লজ্জায় দু চোখ নামিয়ে নিচে তাকিয়ে থাকে মুনিরা। যদি তার জানা থাকতো তুর্য এই অবস্থায় দাঁড়িয়ে আছে তাহলে জীবনেও এই মুহূর্তে আসতো না মুনিরা। ভয় পাচ্ছিস কেন? ভিতরে এসে নাস্তা রেখে যা। তুর্যের কণ্ঠে আজ কোমলতা। মুনিরা থতমত খেয়ে যায়, কিন্তু আদেশ অমান্য করার সাহস তার নেই। মাথা নিচু করে ধীরে ধীরে ঘরের ভেতরে পা রাখে সে। কি বানিয়েছিস নাস্তায়? জানালার পাশে দাঁড়িয়েই বলল তুর্য। জি সাহেব, আপনার পছন্দের ডিম রোল। মুনিরার কণ্ঠে কাঁপুনি। তুর্য মৃদু হেসে চোখ দিয়ে ইশারা করে নাস্তা টেবিলে রাখার ইঙ্গিত দিল। আজ মুনিরার সঙ্গে তুর্য মিষ্টি স্বরে কথা বলায় মুনিরা বেশ অবাক হল, এই প্রথমবারের মতো তুর্য তার সঙ্গে এভাবে কথা বলছে। মাত্র 15 বছরের কিশোরী মুনিরা। বাবা নেই, মা ফুলবানু এই বাড়িতেই গৃহপরিচারিকার কাজ করেন। পারিশ্রমিক খুব বেশি না, 5-10 হাজার টাকার মধ্যেই সীমাবদ্ধ। মায়ের অসুস্থতার দিনে সেই মায়ের জায়গা নেয় কাজে। তুর্য দেখতে যেন কোনো সিনেমার নায়ক। মুনিরা ছোট থেকেই ওকে দেখে দেখে বড় হয়েছে। তুর্যকে নিয়ে সে কল্পনায় গেঁথেছে, কত শত গল্প, কত স্বপ্নে জড়িয়ে রেখেছে তাকে। যদিও জানে, এই স্বপ্নের কোনো বাস্তবতা নেই। মুনিরা শুধুই একজন কাজের মেয়ে। তবু কল্পনাতেই তো মানুষ একটু সুখ খোঁজে, সেই সুখেই মুনিরা বাঁচে। মুনিরা টেবিলে খাবার রাখতেই তুর্য কৌশলে টেবিলের কোণা থেকে চামচ ঠেলে ফেলে দিল নিচে। এইটা একটু তুলে দাও তো মুনিরা, অনুরোধের স্বরে বলল তুর্য। মুনিরা কিছু না বলে নিচু হয়ে চামচটা তুলতে গেল। সুযোগ বুঝে তুর্য দ্রুত পায়ে ঘরের দরজার দিকে এগুলো, দরজা বন্ধ করতেই যাবে এমন সময় বেজে উঠল বাড়ির কলিং বেল। কে আবার মতারা চিহ্ন রতারা চিহ্নতে এলো রে? আর আসার মতো সময় পেল না। ধ্যাত, সুযোগটাই হাতছাড়া হয়ে গেল। দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলল তুর্য। পিছনে ঘুরে মুনিরাকে ডেকে বলল, যা গিয়ে দেখ কে এলো, হয়ে দরজা খুল। তুর্য কথা শেষ করার আগেই মুনিরা দৌড়ে গেল দরজা খুলতে। মুনিরা দরজা খুলতেই ভিতরে এলেন নাদিরা, তাবাস্সুম এবং সীমা। তাদের দেখে একটু অবাক হলেও তুর্য তখনই পরিষ্কার জামাকাপড় পরে ঘর বেরিয়ে এসে বলল, তোমরা কোথায় গিয়েছিলে? তুর্যকে দেখে সীমার চোখ ছানাবড়া। সকালেই তো দেখেছিল তুর্যের হাতে লাল ছপ ছোপে দাগ। এত দ্রুত ঠিক হলো কিভাবে? আমি তোর খালার বাড়ি গিয়েছিলাম, মানে সীমাদের বাড়ি। ওর বাবা মার সঙ্গে কথা বলেছি যেন সীমা আরও 1 মাস এখানেই থাকে। ও আসার পর থেকে আমার একাকিত্ব একটু হলেও কমেছে। তুই আর তোর বাবা তো সারাদিন বাইরে থাকিস, ঘর ফাঁকাই পড়ে থাকে। সীমা থাকলে অন্তত একটা সঙ্গ মেলে। নাদিরা তাবাস্সুম শান্ত স্বরে বললেন। তুর্য সীমার দিকে তাকাতেই সীমা একটু অপ্রস্তুতভাবে আমতা আমতা করে বলল, হ্যাঁ, মানে, আমি থাকবো খালা। ও হ্যাঁ, তুর্য, আগামীকাল ভোর 5টায় তোর বাবা সিঙ্গাপুর থেকে ফিরছে। তোকে ভোর 4টায় এয়ারপোর্টে উপস্থিত থাকতে হবে। তুমি কোনো চিন্তাই করো না মা, আমি অবশ্যই যাব। তুর্য মাথা নেড়ে বলল। সব কথা সেরে নাদিরা তাবাস্সুম নিজের ঘরের দিকে চলে গেলেন। সীমাও নিজের ঘরের দিকে যাওয়ার আগে একবার পেছনে ফিরে তুর্যর দিকে তাকালো। চোখে লুকোনো বিস্ময় আর কিছুটা দ্বিধা। তুর্য হাসিমুখে তাকিয়ে একটু ভেঙচি কেটে দিল। বেয়াদ্বের হাড্ডি, সীমা রাগ ভরা কণ্ঠে বলল। তুর্য এবার আরো বড় করে ভেঙচি কেটে বলল, তোমার মতো অতিথিদের একটু আনন্দ না দিলে কি চলে? সীমা কিছু না বলে দ্রুত পা চালিয়ে চলে গেল, আর তুর্য মিটিমিটি হাসল। রাত সকাল 9:45 সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্ট। ঘোষণা ভেসে এলো এয়ারপোর্টের মাইক্রোফোনে।
Passengers boarding flight SQ446 to Dhaka, Bangladesh are requested to proceed to gate B7। তুর্যর বাবা আসিফ আহমেদ ব্রিফকেসটা নিয়ে এগিয়ে গেলেন বোর্ডিং গেটের দিকে। চেকিং শেষে পাসপোর্ট ও বোর্ডিং পাস হাতে গেট পার হয়ে বিমানে ওঠার র্যাম্পে হাঁটতে হাঁটতে একবার পেছনে ফিরে তাকালেন এয়ারপোর্টের ঝকঝকে লাউঞ্জের দিকে। মনে মনে বিদায় জানালেন সিঙ্গাপুরকে। নিশুতি রাত, ঘড়িতে তখন ভোর 4টা বাজছে। শহর তখনও পুরোপুরি জেগে ওঠেনি। চারপাশে হালকা কুয়াশার চাদর, তার মাঝেই ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গেটে এসে থামে তুর্যর গাড়ি। সারারাত ভালো করে ঘুম না হওয়ায় তুর্যর চোখে মুখে ক্লান্তির রেখা, এর আগে কখনো এত ভোরে ওঠা হয়নি তার। বিমানবন্দরের ভেতরের ক্যাফেতে বসে তুর্য এক কাপ গরম কফির চুমুক দেয়। দেয়ালের কাছের ওপাশে রানওয়ের আলো ঝিকিমিকি করছে। মাঝে মাঝে ভেসে আসছে ঘোষণার শব্দ। তুর্য হাত ঘড়ির দিকে তাকায়, আর মাত্র 1 ঘন্টা। সময় যেন কচ্ছপের গতিতে এগোচ্ছে। সকাল 5টা বাজতে না বাজতেই ঘোষণা ভেসে আসে। এয়ারলাইন্স XYZ, সিঙ্গাপুর থেকে আগত ফ্লাইটটি অবতরণ করেছে। তুর্য দ্রুত উঠে দাঁড়ায়, যাত্রী আগমনের গেটের দিকে এগোয়। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর তুর্য দেখতে পেল তার বাবা আসিফ আহমেদ ধীরে ধীরে হেঁটে বের হচ্ছেন, পরনে ফর্মাল ড্রেস, চোখে চশমা, বেশ ক্লান্ত লাগছে তাকে। তুর্য এগিয়ে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বাবাকে। তুমি কেমন আছো বাবা? জানো, তোমাকে কত মিস করেছি আমি এই কদিনে। তোকে দেখে আমার মনটায় জড়িয়ে গেল রে বাবা। IMRELLYFINENOWMYDEARBRAVESON। বাবার হাত থেকে ব্যাগটা নেয় তুর্য। ধীরে ধীরে তারা বিমানবন্দর থেকে বেরিয়ে গাড়ির দিকে গেল। আকাশ তখন ফর্সা হতে শুরু করেছে। সূর্যের প্রথম কিরণ ছুঁয়ে যাচ্ছে শহরের দিগন্ত। গাড়ির জানালার বাইরে ছুটে চলা শহরের দৃশ্যের মাঝে বাবা পুত্রের কথোপকথন চলতে থাকে। তুর্য যেন নিজের ছোটবেলার সেই স্মৃতি ফিরে পাচ্ছে, যখন বাবা অফিস থেকে ফিরতেন, আর সে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরত। আজ সেই ছবিটা উল্টো। সময় বদলায়, সম্পর্ক বদলায় না। শহরের গায়ে রৌদ্রের কোমল আলো ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে। গাড়ি এসে পৌঁছালো আহমেদ মঞ্জিল এর পরিচিত উঠানে। গাড়ি থামতেই আসিফ আহমেদ ধীরে ধীরে দরজা খুলে নামলেন। তুর্য সঙ্গে সঙ্গে দরজা খুলে নেমে তার বাবার লাগেজগুলো তুলে নিল। তুমি যাও বাবা, আমি এগুলো নিয়ে আসছি। আসিফ আহমেদ মুচকি হাসলেন। দুজনে সদর দরজার কাছে এসে দাঁড়ালো। আসিফ আহমেদ কলিং বেল দিতেই যাবেন, ঠিক তখনই দরজাটা হঠাৎ করে খুলে গেল। সামনেই দাঁড়িয়ে আছেন নাদিরা তাবাসসুম। মৃদু হাসি ফুটে রয়েছে ঠোঁটের কোণে। আসিফ আহমেদ একটু অবাক হয়ে তাকালেন তার দিকে। তুমি কেন দরজা খুললে? কাজের লোকেরা কোথায়? এত সকালে কাজের লোক কি বাড়িতে থাকবে? এসো, ভেতরে এসো তোমরা। কিছু বলতে গিয়েও নিজেকে সামলে নিলেন আসিফ আহমেদ। একটা দীর্ঘশ্বাস ফেলে তুর্যকে নিয়ে বাড়িতে ঢুকলেন তিনি। ঢুকেই চোখে পড়ল সীমাকে। পরনে সবুজ রঙের একটা 3 পিস, মাথায় ওড়না। সীমা দ্রুত এগিয়ে এসে সালাম দিল। আসসালামু আলাইকুম, খালুজান। ওয়ালাইকুম আসসালাম সীমা। প্রায় 4 বছর পর দেখলাম তোকে। কবে এলে? আনন্দিত স্বরে বললেন আসিফ আহমেদ। অফিস থেকে ছুটি পেয়েছে, এইবারের ছুটিটা আমাদের বাড়িতেই কাটাবে। পাশে দাঁড়িয়ে হেসে বললেন নাদিরা তাবাসসুম। ভালো করেছিস সীমা, এই বাড়ি তো তোরই, যতদিন ইচ্ছা থেকে যাও মা। আপনি ফ্রেশ হয়ে আসুন খালুজান, সবাই মিলে নাস্তা করব। মৃদু হেসে বিনয়ী কণ্ঠে বলল সীমা। আসিফ আহমেদ মাথা নাড়িয়ে নিজের ঘরের দিকে চলে গেলেন। তুর্য লাগেজগুলো নিয়ে গেল পিছু পিছু। গরম পরোটা, ডিম ভাজি, সেমাই আর ধোয়া ওঠা চায়ের কাপে ভরে উঠেছে ডাইনিং টেবিল। আসিফ আহমেদ, নাদিরা তাবাসসুম, তুর্য এবং সীমা 4 জনে বসে নাস্তা করছেন। আমি আজ কলেজে যাব, চায়ের কাপে চুমুক দিয়ে বলল তুর্য। আজ? তোর বাবা তো মাত্রই বাড়িতে এলেন, কাল যাস না হলে, বললেন নাদিরা তাবাসসুম। মা, 1 সপ্তাহ হয়ে গেল যাই না। অনেক ক্লাস মিস হয়ে গেছে। যেতেই হবে, তুর্য একটু হেসে বলল। থাক না নাদিরা, ছেলেটা যখন যেতে চাইছে, যেতে দাও। পড়াশোনাটাই তো ওর এখন প্রধান কাজ, বললেন আসিফ আহমেদ। নাদিরা তাবাসসুম আর কিছু বললেন না, সীমা চুপচাপ নাস্তা খাচ্ছে। তুর্য মনে মনে বলল, আমাকে তো যেতেই হবে মা। হিয়া বিবির খবর নেওয়া হয় না অনেক দিন। দেখতেই হবে, কি করছে সে এখন। আন্ডারস্কোর বন্ধ ঘরের মেঝেতে খালি পায়ে পায়চারি করছে হিয়া। গতকাল রাত থেকে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করতে পারেনি সে। ভাবনাগুলো একটার পর একটা কুয়াশার মতো এসে জড়িয়ে ধরছে তাকে। এই বিয়েটা কি আমি করব?
নাকি পালিয়ে যাব? কিন্তু কোথায়, কার সঙ্গে? আরে, উনি তোকে রানীর মতো রাখবে হিয়া, আমার নামে একটা ফ্ল্যাটও লিখে দিবে। আর তোর বাবার চিকিৎসাটাও করাবে। হিয়া হঠাৎই থমকে দাঁড়ালো। বাবা, হিয়ার সমস্ত জগৎটাই তো তার বাবা। যে মানুষটা সারাজীবন পরিশ্রম করে তাকে মানুষ করেছে, মাথার উপর আশ্রয় হয়ে থেকেছে, আজ তিনি 2 বছর যাবৎ অসুস্থ। টাকা না থাকায় চিকিৎসার অভাবে তিনি আজও পুরোপুরি সুস্থ হতে পারছেন না। না কথা বলতে পারেন, না চলতে। হিয়া চিরকাল শুধু একটা জিনিসই চেয়েছে, এই বাবা নামক মানুষটা যেন সুস্থ থাকে, ভালো থাকে। হিয়ার চোখ থেকে গড়িয়ে পড়ে অশ্রুরা। ধীরে পায়ে হেঁটে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো হিয়া। নিঃশব্দে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, এই বিয়েটা তোকে করতেই হবে হিয়া। নিজের বাবার জন্য। গলার স্বর কেঁপে উঠল হিয়ার। মনের ভিতরে চলতে থাকা ঝড় থেমে গেল এক মুহূর্তেই। হিয়া সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তার জীবন খুব শীঘ্রই বদলে যাবে, হোক না সে নিজের ইচ্ছের বিরুদ্ধে। বিনিময়ে তার বাবা আবার সুস্থভাবে জীবন যাপন করতে তো পারবেন। আয়নার সামনে দাঁড়িয়ে থাকা হিয়া আর দুর্বল নয়, হিয়া সেই কন্যা যে তার বাবাকে ভালো রাখার জন্য নিজেকে বিসর্জন করতেও প্রস্তুত। সকাল 10টা বাজতেই তুর্যর গাড়িটি সিসিটি কলেজের সামনে এসে থামে। তুর্য গাড়ি থেকে নেমেই কালো সানগ্লাস পরে চিরচেনা দাপটে হাঁটছে। হঠাৎই তুর্যকে দেখে ছাত্র ছাত্রীদের মাঝে চাপা গুঞ্জন ছড়িয়ে পড়ে। তুর্য এসেছে, ও তো অনেকদিন ধরে কলেজেই আসেনি। ওর হাব ভাব দেখে আমার মনে হচ্ছে আজ কিছু হতে চলেছে। কারো দিকে ফিরেও তাকাচ্ছে না তুর্য। গেটের গার্ড থেকে শুরু করে টিচার্স লাউঞ্জের পাশ দিয়ে যাওয়া ছাত্রীদের কথাও যেন ওর কানে ঢুকছে না। হঠাৎ তুর্য 2-3 জন ছাত্রীকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করল, হিয়া কোথায়? মেয়েটি একটু চমকায়। আরেকজন কাঁধ ঝাঁকিয়ে বলে, জানি না তুর্য ভাই, আজ তো এখনো আসেনি। ঠিক আছে, তোমরা যাও, বলল তুর্য। তুর্য ঝড়ের গতিতে হেঁটে সরাসরি পৌঁছে যায় প্রিন্সিপালের রুমের সামনে। দরজার সামনে দাঁড়িয়ে দরজাটা এক ঝটকায় খুলে ঢুকে পড়ে। কই বেটা, এই দিকে আয়, চিৎকার করল তুর্য। প্রিন্সিপাল তখন টেবিলের পেছনে বসে কাগজপত্রে চোখ বুলাচ্ছিলেন। তুর্যর গলা শুনেই দ্রুত উঠে দাঁড়ালেন। আরে, তুমি, কিছু হয়েছে? হঠাৎ এমন আচরণ। তুর্য কোনো কথার উত্তর না দিয়ে সোজা দরজা বন্ধ করে দেয়। কক্ষে হালকা অন্ধকার ছায়া নামে। এখনই এই মুহূর্তে তানিশা রহমান নামের মেয়েটাকে কলেজ থেকে বহিষ্কার করুন। না হলে আমি নিজে ব্যবস্থা নেব। তানিশাকে? কিন্তু কেন? প্রিন্সিপালের চোখ কপালে। তুর্য এবার নিজের ফোন বের করে একটা কল রেকর্ড প্লে করল। কল রেকর্ডে শোনা যায় তানিশা প্রিন্সিপালের বিরুদ্ধে আজে বাজে কথা বলে যাচ্ছে। তানিশা তুর্যর সঙ্গে প্রায় প্রিন্সিপালের ব্যাপার সমালোচনা করত। সেই কল রেকর্ডগুলো তুর্য নিজের একটা মেমোরি কার্ডে সেভ করে রেখেছিল। আজ তানিশাকে ফাঁসাতে তারই ব্যবহার করেছে। এই মেয়েটা তো, ছি, আমি এখনই ব্যবস্থা নিচ্ছি। প্রিন্সিপাল তো রীতিমতো হতবাক। কয়েক মিনিটের মধ্যে খবর পৌঁছে যায় তানিশার মা বাবার কাছে। কলেজ থেকে তাদের জরুরি তলব পাঠানো হয়। দাবানলের মতো খবরটা ছড়িয়ে পড়ে পুরো কলেজে। আমাকে ফাঁসানোর হুমকি দিয়েছিলি না? আমার নামও তুর্য আহমেদ। এবার দেখ খালি, তোকে শুধু কলেজ না, পুরো ঢাকা বিভাগ থেকেই বের করে ছাড়ব। মনে মনে বলে উঠল তুর্য। তানিশা, তোকে প্রিন্সিপাল স্যার ডেকেছেন। খুব জরুরি কিছু মনে হচ্ছে। ক্যান্টিনে এসে বলল অহনা। তানিশা ক্যান্টিনে কিছু সহপাঠী শিক্ষার্থীর সঙ্গে আড্ডা দিতে ব্যস্ত। হঠাৎই অহনার এমন কথায় তানিশার কপালে চিন্তার ভাঁজ পড়ে। তানিশা কিছু না বলে হনহন করে বের হয়ে গেল ক্যান্টিন থেকে। প্রিন্সিপাল কক্ষের দিকে যেতে যেতে দেখতে পেল অনেকেই কানাঘুষা করছে, কিন্তু কি নিয়ে করছে তা তানিশার জানে নেই। করিডোরে দাঁড়িয়ে থাকা ছাত্রছাত্রীরা একে অপরের সঙ্গে মুখ চাওয়াচাওয়ি করছে, কেউ চোখের ইশারায় তানিশার দিকে ইঙ্গিত করছে। কি হয়েছে? সবাই এমন কেন করছে হঠাৎ? মনে মনে ভাবতে লাগলো তানিশা। প্রিন্সিপাল কক্ষের দরজার সামনে পৌঁছে তানিশা দরজায় কড়া নাড়ল। ভিতরে আসুন, বলল তুর্য। তানিশা তুর্যকে দেখে কিঞ্চিত অবাক হল। তানিশার আর বুঝতে বাকি নেই তুর্য কিছু না কিছু তো অবশ্যই করেছে। পকেটে হাত ঢুকিয়ে দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে তুর্য। তানিশা ভেতরে ঢুকতেই তুর্য মুচকি হাসল। তানিশা তুর্যকে পাত্তা না দিয়ে প্রিন্সিপাল স্যারকে সরাসরি জিজ্ঞেস করল, স্যার, আপনি আমাকে ডেকেছেন? অবশ্যই, এটা তোমার সঙ্গে তার শেষ দেখা বলে কথা। কিছুক্ষণ পর তোমার মা বাবাও হাজির হবে। প্রিন্সিপালের বদলে তুর্য বলল। মানে কি হচ্ছে এখানে? তানিশা হতবাক। প্রিন্সিপাল হঠাৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন।
তোমার সাহস তো কম না তানিশা। তুমি আমার আর আমাদের কলেজের ব্যাপারে সমালোচনা করে বেড়াও, আমার ব্যক্তিগত জীবন নিয়ে হাসি ঠাট্টা করো। কে দিল এই স্পর্ধা তোমাকে? ধমকে বললেন তিনি। তানিশা হতবাক হয়ে একবার তুর্যের দিকে তাকালো, তুর্য মৃদু হাসে। তানিশার হাত পা কাঁপছে। স্যার, আমি কিছু করিনি। বিশ্বাস করুন, কাপা কণ্ঠে বলল তানিশা। প্রিন্সিপাল রাগের চোটে তানিশার গালে সজোরে একটি চড় বসিয়ে দিলেন। চুপ করো, আমি নিজ কানে সব শুনেছি। এক মুহূর্তের জন্যও নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টাও করবে না। তানিশা গালে হাত দিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, দু চোখ অশ্রুসিক্ত হল। কলেজ থেকে তানিশাদের বাড়ির দূরত্ব বেশি না, তাই খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই তানিশার মা হন্তদন্ত হয়ে কলেজে পৌঁছে যান। তারা সোজা প্রিন্সিপালের কক্ষে আসেন। কক্ষের ভেতরে তানিশা এক কোণে চুপচাপ দাঁড়িয়ে, মাথা নিচু করে আছে। আপনারা কি জানেন, আপনাদের মেয়ে শিক্ষক এবং প্রিন্সিপালদের নিয়ে কি পরিমাণ জঘন্য সমালোচনা করে বেড়ায়? আপনারা কিছু দেখেন না? গুরুগম্ভীর কণ্ঠে বললেন প্রিন্সিপাল। তারপর তিনি বিস্তারিতভাবে সব ঘটনা খুলে বললেন। আর তখনই তুর্য পকেট থেকে ফোন বের করে একটি অডিও ক্লিপ চালু করল প্রমাণ হিসেবে, সেই কল রেকর্ড। স্পষ্টভাবে শোনা গেল তানিশার কথোপকথন। সেখানকার কথাবার্তাগুলো এমনভাবে কাটা ছাটা, যেন সব দোষ তানিশারেই। তানিশার মা চোখ বড় বড় করে মেয়ের দিকে তাকালেন। তুই এসব কি বলেছিস? কি করে বলতে পারলি তুই এসব? মা, আমি এমনটা বলতে চাইনি। বিশ্বাস করো, এটা সব তুর্যের ফাঁদ। কাঁদতে কাঁদতে বলল তানিশা। স্যার, আমাদের মেয়েটা ছোট, একটা ভুল করে ফেলেছে, হয়তো ওকে দয়া করে বের করে দেবেন না স্যার। আমরা কথা দিচ্ছি, আর কখনো এমন কিছু হবে না। দয়া করে, ওর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। প্রিন্সিপালের সামনে কাঁদতে কাঁদতে বললেন তানিশার মা। প্রিন্সিপাল এই আকুতি, মিনতি দেখে কিছুক্ষণ চুপ করে রইলেন, তুর্যর দিকে তাকালেন এক ঝলক। তুর্য মাথা নাড়িয়ে ইঙ্গিত করল। ক্ষমা করবেন না। তুর্যর এক ইশারাতেই যেন সব সিদ্ধান্ত পাকা হয়ে গেল। আমাদের কলেজের শৃঙ্খলা ভঙ্গ ও সম্মানহানির কোনো জায়গা নেই। তানিশা রহমান, তোমাকে এই কলেজ থেকে বহিষ্কার করা হলো। কড়া গলায় জানালেন প্রিন্সিপাল। তানিশার অশ্রুসিক্ত চোখ বাঁধ ভাঙল। পা যেন আর চলছে না। নোটিশ হাতে তানিশার মা বের হয়ে এলেন ধীর পায়। তানিশা বের হবে ঠিক তখনই তুর্য পেছনে থেকে তানিশার হাত ধরে ফেলে, কানের কাছে এসে ফিসফিসিয়ে বলল। এটা তো সবে শুরু, আরো কত কিছু যে দেখতে হবে তোকে। বলেছিলাম না, আমার সঙ্গে পাঙ্গা নেবার ফল ভালো হয় না মিস। তানিশা রহমান। তানিশা তুর্যর দিকে ঘৃণা ভরা দৃষ্টিতে তাকালো। ঠোঁট কামড়ে রাগে ফুঁসতে ফুঁসতে তুর্যের হাত ঝটকা দিয়ে সরিয়ে দিল। আমি তোকে ছেড়ে কথা বলবো না তুর্য। সময় আমারও আসবে, মনে মনে প্রতিজ্ঞা করল তানিশা। তানিশা কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল, পেছনে দাঁড়িয়ে তুর্য শান্ত চোখে তানিশার যাওয়ার পানে তাকিয়ে রইল, ঠোঁটের কোণে সেই চিরচেনা নিষ্ঠুর হাসি। দুপুরবেলা, খাবার টেবিলে কিঞ্চিত নিস্তব্ধতা। হিয়া আনমনে প্লেটের ভাত নাড়াচাড়া করে যাচ্ছে, যেন কোনো অজানা দ্বিধার ওজন বহন করছে। নাজমা খাতুন একবার মেয়ের মুখের দিকে তাকালেন, তারপর বললেন। কি রে, কিছু বলছিস ও না খাচ্ছিস না? এই বিয়েতে আমি রাজি মা। নাজমা খাতুনের দিকে তাকিয়ে বলল হিয়া। সত্যি বলছিস? তুই রাজি? চমকে উঠলেন তিনি। হ্যাঁ মা, তুমিই তো ভালো পরিবার, ছেলে ভালো, বাবার চিকিৎসার দায়িত্ব নিবেন তারা। তাই ভাবলাম বিয়ে করে নেওয়াই সঠিক সিদ্ধান্ত। মৃদু হাসল হিয়া, দৃষ্টিতে কিছুটা অনিশ্চয়তা স্পষ্ট। আল্লাহর রহমত, তুই এতটা সহজে রাজি হয়ে যাবি ভাবতেই পারিনি। ছেলেটা সত্যি খুব ভালো রে। নাম তাশরিফ আহমেদ। শুধু ভালো না, দেখতে এমন যেন সিনেমার হিরো। খুশিতে আত্মহারা হয়ে বললেন তিনি। তাশরিফ আহমেদ, কেমন দেখতে? অবাকের স্বরে বলল হিয়া। লম্বা, ফর্সা, সুন্দর চুলের কাটিং, শাটিং, হ্যান্ডসাম। যেরকম দেখতে ছেলেদের মেয়েরা দেখে বলে, ক্রাশ খাইছি, সেই টাইপের, গর্বের সঙ্গে বললেন তিনি। হিয়া কপাল কুঁচকালো, মায়ের দেওয়া বর্ণনা শুনে তুর্যর চেহারা ভেসে উঠল হিয়ার চোখে। ওর সুন্দর চুলের কাটিং, উচ্চতায় বেশ লম্বা, দেখতেও সুন্দর। হিয়ার মন হঠাৎই অস্থির হয়ে উঠল। কিন্তু পরক্ষণেই হিয়া নিজেকে ধমক দিল। না ধুর, ওর নাম তো তাশরিফ না। ঢাকা এত বড় শহর, এখানে তো তুর্য বাদে আরো অনেক বড়লোক থাকতে পারে। আমি কি ভাবছি এসব উল্টাপাল্টা? হিয়া এক গ্লাস পানি ঢেলে খেল। মনের গহীনে একটা অজানা অস্বস্তি ঠিকই জায়গা করে নিচ্ছে। নামটা তো এক না, কিন্তু তবুও হিয়ার কেন জানি এই অচেনা নামটাই খুব পরিচিত মনে হচ্ছে।
আজ যেন জীবনের সবচেয়ে বড় দুশ্চিন্তা দূর হয়েছে নাজমা খাতুনের। হিয়া নিজে থেকেই রাজি হয়ে গেছে এই বিয়েতে, এ যেন ঠিক কোনো বড় স্বপ্ন পূরণের মতো। বারান্দায় গিয়ে তড়িঘড়ি করে তিনি কল করলেন নাদিরা তাবাসসুমকে। কল রিসিভ হতেই তিনি উচ্ছ্বসিত কণ্ঠে বললেন, আপা, একটা দারুণ খবর আছে। ও আপা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি খবর? উৎসুক হয়ে বললেন নাদিরা তাবাসসুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার ছেলে তাশরিফের সঙ্গে বিবাহ করতে আমাদের মেয়ের কোনো আপত্তি নেই। ও নিজের মুখেই বলেছে ও রাজি। সত্যি বলছেন তো? আরে আপা হ্যাঁ, 100% বিশ্বাস করতে পারেন। যাক আলহামদুলিল্লাহ, আমি জানতাম, হিয়া একটা বুদ্ধিমান মেয়ে। ও বুঝতে পারবে তাশরিফের মতো ছেলের কদর। আনন্দের সহিত বললেন তিনি। আপা, আপনি তো জানেন, মেয়েরা একটু সময় নিয়ে ভাবতে চায়। আজকে নিজে থেকে বলেছে যে বিয়েটা ও করতে চায়। আমি তো স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তাহলে তো আর দেরি করব না। আমরা পরশুদিনই আসছি বিয়ের তারিখ পাকা করতে। একটু দেখা সাক্ষাৎ, আনুষ্ঠানিক কথাবার্তা হোক। আপনি চিন্তা করবেন না, সবকিছু সুন্দরভাবেই হবে ইনশাআল্লাহ। আনন্দের সহিত বললেন নাদিরা তাবাসসুম। আচ্ছা আপা, যখন ইচ্ছা হয় চলে আসবেন। জি, আপনি চিন্তা করবে না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ফোন রাখতেই আসিফ আহমেদের প্রশ্নে চমকালেন নাদিরা তাবাসসুম। কোথায় যাচ্ছ পরশুদিন? গম্ভীর গলায় বললেন তিনি। আসলে, গতকাল আমি তুর্যর বিয়ের সম্বন্ধ নিয়ে গেছিলাম, মেয়ের বাড়ি থেকে উত্তর এসেছে। বিয়ে, এখন, এই বয়সে, এসব কিছু করার আগে তুমি আমাকে জিজ্ঞেস করেছ একবারও নাদিরা? হতবাক হয়ে বললেন তুর্যর বাবা। মেয়েটা অনেক ভালো, আর ওই মেয়েটাই আমাদের তুর্যর জন্য যোগ্য মেয়ে। আর মেয়েটা সহ তার পরিবারের সকলেই রাজি এই সম্বন্ধে। শুধু রাজি হলেই হলো, তুরু বয়স মাত্র 18। এখন তার পড়াশোনার সময়, ক্যারিয়ার গড়ার সময়। তুমি বিয়ের কথা ভাবছ? পাগল হয়েছ তুমি? তুমি বুঝতে পারছো না, এমন একটা ভালো মেয়ে, ওর মতো ঘরের মেয়ে আজকাল মেলে না। একটু রেগে গিয়ে বললেন নাদিরা তাবাসসুম। ভালো মেয়ে হলে কি এখনই বিয়ে দিতে হবে? তুর্য তো এখনো ভার্সিটিতেও উঠল না। তুমি কি চাও, ওর জীবনটা নষ্ট করতে? তুমি কি বলতে চাইছো, আমি ছেলের ক্ষতি চাই? কোনো মা তার সন্তানের ক্ষতি করতে পারে আদতেও? তুমি আবেগে বয়ে যাচ্ছ, আর আমি বাস্তব দেখছি। বিয়ের নাম করে ছেলের ঘাড়ে দায়িত্ব চাপিয়ে দিও না। আমি একদমই রাজি না এই বিয়েতে। কথা বাড়তে থাকে। একদিকে নাদিরা তাবাসসুমের আবেগ আর অন্যদিকে আসিফ আহমেদের বাস্তবতার কথা। তুর্যর ভবিষ্যৎ নিয়ে দুজনের মাঝে শুরু হয় তুমুল ঝগড়া। নাদিরা তাবাসসুম আর আসিফ আহমেদ একে অপরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। কাউকে কিছু না জানিয়ে তুমি একা এত বড় একটা সিদ্ধান্ত কি করে নিতে পারো নাদিরা? আমি অনেক ভেবে চিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি, তুর্যর ভবিষ্যতের জন্য এটাই ভালো হবে। প্রবল আত্মবিশ্বাস নিয়ে বললেন তিনি। কার বিয়ে কার সাথে? দুজনেই চমকে দরজার দিকে তাকালেন, তুর্য কিঞ্চিত অবাক হয়ে ব্যাগ হাতে কিছুটা দূরেই দাঁড়িয়ে রয়েছে। তুমি এ সময় এখানে? তোমার তো এখন কলেজে থাকার কথা তুর্য। হতবাক হয়ে বললেন আসিফ আহমেদ। গেছিলাম, একটা কাজ ছিল। কাজ শেষ, তাই ফিরে এলাম। ধীর পায়ে এগিয়ে এসে বলল তুর্য। নাদিরা তাবাসসুম কি বলবেন ভেবে পাচ্ছেন না। এখনই তুর্যকে বিয়ের বিষয়ে কিছু জানাতে চাননি তিনি, কিন্তু যেটা ভয় ছিল সেটাই হয়। তুর্য নাদিরা তাবাসসুমের সামনে এসে সরাসরি প্রশ্ন ছুড়ে দিল। মা, আমি একটা প্রশ্ন করেছি, উত্তর দাও। গম্ভীর স্বরে বলল তুর্য। তুর্য, এসব কথা পরে বলবো এখন। কথা ঘুরাতে একদম চেষ্টা করবে না মা। আমি সবটাই শুনেছি। কার সাথে বিয়ে দিচ্ছ আমাকে? কবে ঠিক হলো এসব? আমি তোর ভালোর জন্যই। ভালো? আমার মতামত না নিয়ে এমন একটা বড় সিদ্ধান্ত? আমি এই বিয়ে করব না। এই বলে তুর্য রাগে ফুঁসতে ফুঁসতে নিজের ঘরের দিকে চলে গেল। আসিফ আহমেদ মৃদু হাসলেন। নাদিরা তাবাসসুম কিছু বলার আগেই তিনিও হনহন করে চলে গেলেন সেখান থেকে। সীমা এতক্ষণ লুকিয়ে লুকিয়ে সবটা দেখছিল, সবাই চলে যেতেই নাদিরা তাবাসসুম সোফায় বসে পড়লেন। সীমা আশেপাশে তাকিয়ে বেরিয়ে এলো। কি হয়েছে খালামণি? এতক্ষণ কোথায় ছিলি সীমা? যখন দরকার ছিল, তখন তো এলি না, এখন এসে জিজ্ঞেস করছিস কি হয়েছে? অভিমান করে বললেন তিনি। খালামণি, আমি পাশের ঘরে ছিলাম। ভাবলাম আপনি আর খালুজান হয়তো নিজেদের মধ্যে কথা বলছেন, তাই আসিনি। এখন বলুন তো দেখি কি হয়েছে? নাদিরা তাবাসসুম দীর্ঘশ্বাস ফেললেন। তুর্যর বিয়ের ব্যাপারে কথা হচ্ছিল। ওকে রাজি করাতে চাইছিলাম, কিন্তু ছেলেটা,
কিছুই শুনতে চায় না। কিছু বলতে না বলতেই চলে গেল, বলল সে বিয়ে করবে না। এখন বুঝতে পারছি না কিভাবে রাজি করাবো ওকে আর ওর বাবাকে। খালামণি, আপনি চিন্তা করবেন না, আমি গিয়ে তুর্যর সঙ্গে এই বিষয়ে কথা বলবো। ওকে আমি রাজি করাবই, সান্ত্বনা দিয়ে বলল সীমা। কিন্তু কিভাবে? আর তোর খালুজানকে নিয়ে ভাববেন না আপনি। তুর্য রাজি হলেই সবকিছু ঠিক হয়ে যাবে, বাকিটা আমি দেখব। নাদিরা তাবাস্সুম অবাক হয়ে তাকালেন সীমার দিকে। কিন্তু তুই কিভাবে পারবি সীমা? আমি তো মা হয়ে পারছি না। তুই কি জানিস ও কতটা জেদি? খালামণি, আমি জানি তুর্য কেমন। ওর সাথে কিভাবে কথা বলতে হবে তাও জানি। আপনি শুধু একটু বিশ্রাম নিন, আমি আছি না, সব ঠিক হয়ে যাবে। মুচকি হেসে বলল সীমা। সীমা নাদিরা তাবাস্সুমকে আশ্বাস দিয়ে শান্ত করল। নাদিরা তাবাস্সুমের হাতে পানির গ্লাস দিয়ে উঠে সোজা তুর্যর ঘরের দিকে যেতে লাগল সীমা। তুর্যর ঘরের দরজাটা আগে থেকেই খোলা ছিল। সীমা দরজার কাছে এসে হালকা গলা খাকারি দেয়। আসুন। শার্টের বোতাম লাগাতে লাগাতে বলল তুর্য। সীমা ধীর পায়ে ঘরে ঢুকল। তুর্য ঘুরে দাঁড়িয়ে সীমাকে দেখে কিছুটা অবাক হয়। এই সময় এখানে কেন এসেছেন? কিছু দরকার? আমি কিছু কথা বলতে এসেছি তুর্য, প্লিজ। রাগ করবি না। ওই বিয়ের ব্যাপারে বলতে এসেছেন তো আপা? আমি যা বলেছি সেটাই শেষ কথা। আমি এই বিয়ে করব না। শোন তুর্য, তুই খালামণিকে কষ্ট দিস না। উনি তোর ভালো চেয়েই। উদ্ধৃতি চিহ্ন। এইসব কথা আর শুনতে চাই না। ভালো চাইলেই কি সব ঠিক হয়? আমি না চাইলে সেটা হবে না, বুঝলেন? শেষ। গম্ভীর কণ্ঠে বলল তুর্য। সীমা থামল না, নাছোড় বান্দার ন্যায় একের পর এক যুক্তি দিয়ে বোঝাতে শুরু করল। খালার অনুভূতি, পরিবারের সম্মান, তুর্যর ভবিষ্যৎ সবই টেনে আনছে। শেষমেশ বিরক্ত হয়ে তুর্য বলে উঠল। আপা, এবার দয়া করে বেরিয়ে যান আমার ঘর থেকে। আমি একা থাকতে চাই। সীমা একটু বদমেজাজি, অল্পতেই রেগে যাওয়ার স্বভাব তার, সেই জায়গায় সীমা এতক্ষণ শান্ত হয়ে তুর্যকে বোঝানো সত্ত্বেও তুর্য বুঝল না। সীমা রেগে হনহন করে ঘর থেকে বের হওয়ার জন্য দরজার কাছে যেতেই হঠাৎ দাঁড়িয়ে পড়ল। কিছু মনে পড়েছে তার, ঘুরে তুর্যর দিকে তাকালো সীমা। কার সঙ্গে তোর বিয়ে ঠিক হয়েছে তা তুই এখনো জানিস না, তাই না? এখান থেকে যেতে বলেছি আপা। আমি জানতেও চাই না কে সেই মেয়ে, তাতে আমার কিছুই যায় আসে না। রাগান্বিত চোখে তাকিয়ে বলল তুর্য। তুই যদি জানিস যে মেয়েটাকে, আমি বলছি, তুই এখনই এই বিয়ে করতে রাজি হয়ে যাবি। কিছুটা ভাব নিয়ে বলল সীমা। আচ্ছা, কে সেই মহারানী শুনি, যে নাম শুনেই আমি বিয়ের জন্য হ্যাঁ বলে ফেলব? বিরক্তির স্বরে বলল তুর্য। তোকে সবার সামনে জুতারা চিহ্ন তাপেটা করা সেই সাহসী মেয়ে, হিয়া আলম। রহস্যময় হাসি দিয়ে বলল সীমা। হিয়ার নাম শুনতাই তুর্য হতভম্ব হয়ে গেল। তুর্য চোখ বড় বড় করে তাকায় সীমার দিকে। কি নাম বললেন আপনি? শুনতে পাসনি বুঝি? হিয়া আলম। হিয়া, তার সঙ্গে আমার বিয়ে? মা কেন এমন করতে যাবেন? ও আর আমি, আমরা তো সম্পূর্ণ আলাদা দুটো সোসাইটির মানুষ। ওর স্ট্যাটাস, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমার সাথে কোনো কিছুর মিলই নেই। তোর মা এমন কাউকেই খুঁজছিলেন তুর্য, যে তোকে বদলাতে পারবে। তুই যেমন রাগী, আত্মকেন্দ্রিক, নিজের জেদে চলিস, তার বিপরীত একজন, যেমন হিয়া। তাকে খালামণি পছন্দ করেছেন। বলেছেন, তুর্যকে বদলে দিতে পারবে মেয়েটা। কিছুটা এগিয়ে এসে শান্ত গলায় বলে সীমা। বদলাবে? আমাকে? আপা প্লিজ, আমি এই বিয়ে করব না। না মানে না, স্পষ্ট করে বলছি। তুই কি 100 ভাগ নিশ্চিত? আমি কিন্তু হিয়াকে দেখেছি। হিয়া অতটাও সাহসী নয় যতটা তুই ভাবছিস। তোর সামনে এসে, তোর বাড়িতে দাঁড়িয়ে তোকে মোকাবিলা করতে পারবে না ও। মানে, মানে, হিয়াকে আমি নিজেও খুব একটা পছন্দ করি না। কিন্তু যেহেতু সে আমার খালামণির পছন্দ, তাই কিছু বলিনি। তবে একটা কথা ভাব তুর্য, তুই যদি ওকে বিয়ে করিস তাহলে তোর প্রতিশোধও নেওয়া হবে, আবার খালামণির ইচ্ছাও পূরণ হবে। এমন সুযোগ বারবার আসে না। তুই চাইলে আমরা মিলে পড়ে এমন কিছু একটা করতে পারি যাতে হিয়ার নাম, তার অস্তিত্ব, সব চিরতরে পৃথিবীর বুক থেকে মুছে যাবে। তুর্য সীমার কথায় চিন্তায় পড়ে যায়। তুর্যর কোনো উত্তর না পেয়ে সীমা চলে যাওয়ার জন্য পা বাড়াতেই তুর্য ডেকে বলে। কিন্তু, বাবা। সীমা পেছনে না ফিরেই মুচকি হাসে। খালুজানকে একমাত্র তুই রাজি করাতে পারবি তুর্য। তোর চেয়ে বেশি দামি কিছু নেই তার কাছে। এই বলে সীমা ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। পুরো ঘর নিস্তব্ধ। তুর্য চুপচাপ দাঁড়িয়ে থাকে।
আন্ডারস্কোর বিকেল বেলা ছাদের এক কোণে দাঁড়িয়ে আছেন আসিফ আহমেদ। তার চোখে চিন্তার ছায়া, মৃদু বাতাসে পাঞ্জাবি উড়ছে কিছুটা। হঠাৎ পেছনে থেকে আসা পদধ্বনি শুনে তিনি ঘুরে দাঁড়ালেন। তুর্য এসেছে। তুমি কিশোর হবার পর থেকে কোনোদিন ছাদে দেখেছি বলে মনে হয় না, আজ হঠাৎ ছাদে? কিছুটা অবাক হয়ে বললেন তিনি। আসলে বাবা, কিছু কথা ছিল তোমার সঙ্গে, মা বলল ছাদে আছো তাই ভাবলাম ছাদে গিয়ে নিরিবিলি কথা বললে ভালো হবে। কিছুটা ঘাবড়ে গিয়ে বলল তুর্য। কি এমন কথা, ঘাবড়ে যাচ্ছ কেন? না মানে আসলে। তুর্য আশেপাশে তাকালো। মায়ের দেখা সেই পাত্রীকে আমি বিয়ে করতে রাজি বাবা, যদি তুমি রাজি হও তো। উদ্ধৃতি চিহ্ন। তুর্যকে থামিয়ে দিয়ে আসিফ আহমেদ বলে উঠলেন। এ কি বলছো তুমি? মাথা ঠিক আছে? তোমার মায়ের পছন্দ করা কোনো কিছু আজ অবধি ভালো হয়েছে? এর মানে কি তুমিও? আরে না, তুমি এসব কি বলছো? আমি কেন খারাপ হতে যাব? এ কথা কখন বললাম আমি? এইমাত্র বললে মায়ের পছন্দ ভালো না। আসিফ আহমেদ কিছুটা থতমত খেয়ে যান। তুর্য কিছুক্ষণ নীরব থেকে আবার বলে উঠে। যে মেয়েটার সঙ্গে মা বিয়ে ঠিক করেছে তুমি জানো সে কে? জানার দরকারও নেই। ওই বললাম না তোমার মায়ের পছন্দ। হ্যাঁ বাবা, তোমাকে দেখে বুঝাই যায় কেমন। আমাকে কেন টানছো এখানে? তুমি কেন বাধ্য করছো বলতে? ছাদের রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ালো তুর্য। চোখে সেই চিরচেনা ঠান্ডা শীতলতা, ঠোঁটে এক রহস্যময় হাসি। পাশে চুপ করে দাঁড়িয়ে আছেন তুর্যর বাবা। ভ্রু কুঁচকে ছেলের কথা শুনছেন তিনি। হিয়া বিবিকে আমার বিবি বানাতে চান আম্মাজান। কিছুটা উদাসীন হয়ে বলল তুর্য। তুর্যর বাবা এই কথা শুনে সঙ্গে সঙ্গে রেগে গেলেন। কি বললে? তোমার মায়ের পছন্দ খারাপ জানতাম, কিন্তু এতটা নিচে নেমে পছন্দ করবে তা কখনো ভাবিনি আমি। কিন্তু আমি শুধু হিয়াকেই বিয়ে করতে চাই বাবা। মৃদু হেসে বলল তুর্য। তোমার মায়ের মতো তোমারও মাথা খারাপ হয়ে গেছে? যেই মেয়েটা তোমাকে সবার সামনে জুতা পেয়ে তারা চিহ্নটা করল, তুমি তাকেই বিয়ে করবে বলছো? AREYOUCRAZY রাগে ফুঁসতে ফুঁসতে বললেন তিনি। মা কিন্তু এক বিন্দুও ভুল করেননি। এই বিয়েটা শুধু একটা বিয়ে না, এটা হিয়ার উপর প্রতিশোধ নেওয়ার একমাত্র পথ। ও আমাকে যেভাবে অপমান করেছিল, তার জবাব আমি দিতেই পারি। কিন্তু আমি তেমনটা করছি না। আমি কৌশলে ওর জীবনটাকেই তছনছ করে দিতে চাই। দাঁত কটমটিয়ে বলল তুর্য। আসিফ আহমেদ ছেলের কথা শুনে কিঞ্চিত অবাক হলেন। ভাবো তো, এক ঢিলে দুই পাখি। মায়ের ইচ্ছা আমি হিয়াকে বিয়ে করি, সেটাও পূরণ হবে। আর আমার প্রতিশোধও। সাপও মরবে, লাঠিও ভাঙবে না। একদম নিখুঁত পরিকল্পনা, তাই না বাবা? এক মুহূর্ত থেমে সামনে তাকিয়ে বলল তুর্য। আসিফ আহমেদের চোখে রাগ স্পষ্ট। তুর্য তার অতি আদরের একমাত্র ছেলে। আজ অবধি কখনো গায়ে হাত পর্যন্ত তোলেননি তিনি। আসিফ আহমেদ কিছুক্ষণ তুর্যর দিকে তাকিয়ে হনহন করে চলে যান ছাদ থেকে। তার নীরবতা আর চলে যাওয়া দেখে তুর্য হঠাৎ হেসে বলে ওঠে। রাজি তো তোমাকে হতেই হবে বাবা। তুর্য আহমেদ যেটা চায়, সেটা করেই ছাড়ে। আন্ডারস্কোর এক হাতে আপেল নিয়ে সোফায় বসল হিয়া। টিভিতে বউ শাশুড়ির যুদ্ধ সিনেমা লাগিয়ে আপেল খেতে খেতে কৌতূহল সহকারে দেখছে সে। ড্রয়িং রুমে গ্লাস খুঁজতে এসে হঠাৎই মেয়েকে এমনভাবে সিনেমা দেখতে দেখে চমকে যান নাজমা খাতুন। সচরাচর হিয়া সিনেমা দেখে না বললেই চলে, সবসময়ই বইয়ের মধ্যে ডুবে থাকে হিয়া। তিনি ধীর পায়ে হিয়ার পাশে এসে বসে বললেন। কিরে, তুই এই সময় সিনেমা দেখছিস? অবাকের স্বরে বললেন তিনি। হুম, শিখছি মা। ঠান্ডা মাথায় কি করে ঝগড়া করতে হয় সেটা। বিয়ে করতে যাচ্ছি, শ্বশুর বাড়ির কারোর সঙ্গে ঝগড়া হলে, তাই আগে থেকেই একটু প্রস্তুতি নিচ্ছি আর কি। আমার আবার না জিতলে চলে না। টিভির পর্দায় দৃষ্টি স্থির রেখে মৃদু হেসে বলল হিয়া। নাজমা খাতুন মেয়ের কথা শুনে হেসে উঠলেন। আহারে, এই জন্যই বুঝি বই ছেড়ে সিনেমায় এত মনোযোগ? হিয়া কিছু না বলে মায়ের দিকে তাকিয়ে মৃদু হাসল। কিছুক্ষণ পাশাপাশি বসে থেকে নাজমা খাতুন উঠে দাঁড়ালেন। চলে যাওয়ার সময় হঠাৎ থেমে বললেন। ও হ্যাঁ, তোকে বলতে তো বলেই গেছি, আজ দুপুরে নাদিরা আপার সাথে কথা হয়েছিল। উনি বলেছেন, আগামী পরশুদিন তারা আসবেন বিয়ের দিন তারিখ ঠিক করতে। হিয়ার হাসিমুখ এক মুহূর্তে মলিন হয়ে গেল। এত তাড়াতাড়ি? নাজমা খাতুন মাথা নাড়লেন। হ্যাঁ রে, তিনি তো খুব তাড়াহুড়োয় আছেন দেখলাম, হয়তো বিয়ের দিন তারিখটাও খুব কাছাকাছি তারিখে ঠিক করবেন। আমি বলি কি, এই দুদিন না হয় তুই কলেজে যাস না, একটু বিশ্রাম নিস, বিয়ের জন্য তো প্রস্তুত হওয়া দরকার। হ্যাঁ মা, তা তো বটেই।
শুনেছি মেয়েদের বিয়ের পর তাদের জীবন পাল্টে যায়, আমার বেলায় কি হবে কে জানে। হিয়ার চোখে অনিশ্চিত ভবিষ্যতের ভয় স্পষ্ট। আরে অনেক বড় বাড়িতে তোর বিয়ে হচ্ছে রে মা। তবুও মনটাকে শক্ত রাখিস, বুঝলি? জীবনটা সিনেমা না, কিন্তু মেয়েদের জীবনে নাটক কমও হয় না। হিয়ার পাশে বসে মাথায় হাত বুলিয়ে বললেন নাজমা খাতুন। যাকে চিনি না, জানি না তাকে বিয়ে করতে চলেছি। আমার চোখে ভবিষ্যৎটা অন্ধকার মা। আমি নিজেকে বিসর্জন দিচ্ছি, শুধুমাত্র আমার বাবার জন্য। মনে মনে বলল হিয়া। আন্ডারস্কোর। ডাইনিং টেবিলে বসে আছে আহমেদ পরিবারের সকলে, অতিথি হিসেবে সীমা। খাবারের টেবিলে ছেয়ে আছে এক অদ্ভুত নীরবতা। কারো মুখে কোনো কথা নেই। প্রত্যেকেই খাবার খেতে খেতে কিছু না কিছু ভেবে চলেছে। অবশেষে নীরবতা ভেঙে তুর্য বলে উঠে। তোমার দেখা সেই মেয়েটা কেমন মা? প্লেটের পাশে চামচটা নামিয়ে রেখে টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে বলল তুর্য। হঠাৎই তুর্যর অপ্রত্যাশিত প্রশ্নে নাদিরা তাবাস্সুম খানিকটা অবাক হলেন। তিনি সীমার দিকে তাকালেন, সাথে সাথে সীমা ইশারা দিয়ে আশ্বস্ত করল। খুব মিষ্টি একটা মেয়ে, মার্জিত স্বভাব, শান্ত শিষ্ট, দেখতেও মাশা আল্লাহ। ধীর কণ্ঠে বললেন তিনি। তুর্য এক গাল হেসে মাথা নিচু করে ফেলে। লজ্জা পাওয়ার নাটক করে কণ্ঠে মায়াবী আবেগ এনে বলে। তুমি তো জানো মা, আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি আমার জন্য যেটা ভালো মনে করো, সেটাই আমার ইচ্ছা। আমি কখনোই তোমার ইচ্ছার বিরুদ্ধে যেতে পারি না। তুমি যদি বলো, আমি রাজি। লজ্জা পাওয়ার ভান করে বলল তুর্য। নাদিরা তাবাস্সুমের মুখে একরাশ তৃপ্তি স্পষ্ট, সন্তানের এমন কথা যে কোনো মায়ের এই মন জয় করে নিবে। সীমা মুচকি হাসল, তুর্যর যে লজ্জা শরম বলতে কিছু নেই তা সীমা বহু আগে থেকেই জানে। তুর্যর নাটক দেখে সীমার অনেক হাসি পাচ্ছে যদিও। আপনারা বিয়ের দিন তারিখ ঠিক করুন, আমার কোনো আপত্তি নেই। লজ্জা পাওয়ার ভান করে উঠে চলে গেল তুর্য। তোমরা মা ছেলে মিলে যা খুশি করো, আমি কিছু জানি না। আমাকে এসব জানাতে আসারও দরকার নেই, বুঝলে? খাওয়া শেষ করে বললেন আসিফ আহমেদ। তিনি চেয়ার ঠেলে উঠে পড়েন। সোজা চলে যান নিজের ঘরের দিকে। নাদিরা তাবাস্সুম দীর্ঘশ্বাস নিলেন। আহ খালামণি, চিন্তা করো না তো, তুর্য তো রাজি। এটাতেই তো অর্ধেক কাজ হয়ে গেছে। খালুজান রাগ করছেন ঠিকই, কিন্তু তিনি এক সময় মেনে নেবেন। আপনি তো জানেন, তার রাগ ক্ষণস্থায়ী। আপনি শুধু আপনার মন শক্ত রাখুন। নাদিরা তাবাস্সুমের হাত ধরে শান্ত গলায় বলল সীমা। নাদিরা তাবাস্সুম কিছু না বলে মাথা নাড়লেন। বিয়ের পর থেকেই আসিফ আহমেদ সবসময়ই উনাকে উপেক্ষা করে এসেছেন, কখনো তার মতো অমতের গুরুত্ব দেননি তিনি। সকাল থেকেই নাজমা খাতুন অগোছালো বাড়িটাকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে তুলতে ব্যস্ত। আজ সন্ধ্যায় নাদিরা তাবাস্সুম আসছেন তুর্য ও হিয়ার বিয়ের পাকা কথা বলতে। বাড়ির প্রতিটি কোণে উৎসবের আভাস। শুধু হিয়া ঘুমিয়ে আছে এখনো। গত রাত্রিতে হঠাৎ করেই প্রবল কাশির কারণে সারারাত জেগে কাটাতে হয়েছিল হিয়াকে। কোনোরকমে সকালে ঘুম এলো দু চোখে। ঘড়ির কাঁটা এখন প্রায় 11টা ছুঁই ছুঁই, এমন সময় হঠাৎই মোবাইলের রিংটোন বাজতেই চমকে ঘুম ভাঙল তার। চোখ কচলাতে কচলাতে পাশ থেকে ফোনটা টেনে নিল হিয়া। স্ক্রিনে ভেসে উঠল আমিনার নাম্বার। হিয়া কল রিসিভ করে কাপা গলায় কাশতে কাশতে বলল। হ্যালো, কি রে, কদিন হলো কলেজে আসছিস না? তুর্য তো এখন রোজ আসছে, আর তুই একদমই আসছিস না কেন? ওপাশ থেকে অভিমানী স্বরে বলল আমেনা। আশ্চর্য, তুর্যর আসার সঙ্গে আমার না যাওয়ার কি সম্পর্ক আমেনা? বিরক্ত হয়ে বলল হিয়া। আরে তুই তো জানিসই না। গত পরশুদিন সকালে তুর্য এসে তানিশাকে ফাঁসিয়ে দিয়ে কলেজ থেকে বের করে দিয়েছে। উত্তেজনায় গলা নামিয়ে বলল আমেনা। হিয়া চমকে উঠল। মানে, কি বলছিস তুই? হ্যাঁ রে, শুধু তাই না, অনেক খারাপ ব্যবহারও করেছে ওর সঙ্গে। চারপাশে তাকিয়ে কেউ শুনছে কি না তা দেখে নিয়ে বলল আমেনা। হিয়া হকচকিয়ে যায়। তানিশা কি করেছে? ও আমাদের প্রিন্সিপাল স্যারের নামে সমালোচনা করেছিল। তুর্য সেটা প্রমাণ সহকারে জানিয়ে দেয় স্যারকে। বলে, উনাকে তুর্যর চামচা বলে গালাগাল করেছে তানিশা। কিন্তু তুর্য কেন? সে আবার এত সততা দেখানোর কে? তানিশা কি ওর কোনো ক্ষতি করেছিল? হিয়া কপাল কুঁচকে বলল। আরে বাদ দে, আমাদের কি, ওরা বুঝুক নিজেদের মতো। না আমেনা, তানিশাও তোর মতোই আমার খুব ভালো বান্ধবী। আমি তো আর চুপ করে থাকতে পারি না। এই তুর্যকে এবার আমি দেখেই ছাড়ব। হিয়া আবারও হঠাৎ করে কাশতে শুরু করে। তুই ঠিক আছিস? বেশ অস্থির হয়ে প্রশ্ন করল আমেনা। আমি একটু অসুস্থ কিছুদিন ধরে। কাশতে কাশতে বলল হিয়া। নিজের প্রতি একটু যত্ন নে, হিয়া।
আর কবে কলেজে আসছিস? চিন্তিতভাবে বলল আমেনা। বিয়ের পর, ধীরে ধীরে উত্তর দিল হিয়া। বিয়ে মানে, কি বলছিস তুই? কিঞ্চিত অবাক হয়ে বলল আমেনা। হিয়া কিছু বলতেই যাবে ঠিক তখনই ঘরের দরজায় কড়া নাড়ার আওয়াজ এলো। কি রে, উঠছিস না কেন? বেলা কয়টা বাজে শুনি? কঠোর কণ্ঠে বললেন নাজমা খাতুন। পরে সব খুলে বলবো তোকে, এখন রাখছি হ্যাঁ? এই বলে কলটা সঙ্গে সঙ্গে কেটে দিল হিয়া। মোবাইলটা পাশে রেখে উঠে গিয়ে দরজাটা খুলল। নাজমা খাতুন দরজার সামনে দাঁড়িয়ে আছেন। গতকাল তোকে বললাম না, সকাল সকাল উঠতে? আজ তো বাড়িতে কত কাজ। একা হাতে সবকিছু সামলাতে পারবো? বিরক্তির স্বরে বললেন তিনি। অনেক ঘুম ধরেছিল মা, হিয়া ধীর কণ্ঠে উত্তর দিল। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাস্তা করতে আয়। এমনিতে তো অনেক দেরি হয়ে গেছে, এখনো অনেক কাজ পড়ে আছে। এই বলে তিনি রাগ দেখিয়ে চলে গেলেন। হিয়া হতাশ হয়ে দীর্ঘশ্বাস ফেলল। আন্ডারস্কোর নাদিরা তাবাস্সুম একটা লম্বা লিস্ট হাতে নিয়ে এগিয়ে যাচ্ছেন তুর্যর ঘরের দিকে। দরজা আগে থেকেই খোলা ছিল, নাদিরা তাবাস্সুম গিয়ে সরাসরি ঘরের ভেতরে ঢুকে পড়লেন। ঢুকেই দেখতে পেলেন, তুর্য আলমারির দরজা খুলে আলমারির সামনে থ হয়ে দাঁড়িয়ে আছে। তিনি গিয়ে তুর্যর পাশে দাঁড়ালেন। ধীরে ধীরে বললেন, তুর্য, তুর্য, শুনছিস? কিন্তু তুর্যর কোনো সাড়া নেই। আরেকবার ডাকলেন তিনি, তবুও কোনো প্রতিক্রিয়া নেই ছেলের। এবার রীতিমতো বিরক্ত হয়ে তুর্যর বাহুতে হালকা একটা ধাক্কা দিয়ে বললেন, কিরে, ওমন হা করে আলমারি খুলে দাঁড়িয়ে আছিস কেন? কতবার ডাকলাম তোকে, একবারও উত্তর দেওয়ারও প্রয়োজন মনে করলি না। তুর্য হঠাৎই চমকে উঠল। মুহূর্তেই সম্বিত ফিরে পেল সে। গলায় হালকা জোরতা নিয়ে বলল, না মানে, আজকে সন্ধ্যায় কি পরে যাব তাই ভাবছিলাম। নাদিরা তাবাস্সুম কোনো বাড়তি কথা না বলে তুর্যর হাতে লিস্টটা গুজে দিয়ে বললেন, এই ধর, এখানে যা যা লেখা আছে, একটাও বাদ না দিয়ে সব কিনে নিয়ে আসবি। বুঝলি, একটাও যেন বাদ না পড়ে। এই সব কিছু, এত কেনাকাটা, কাজের লোক থাকতে আমি কেন যাব মা? লিস্টটা হাতে নিয়ে একবার চোখ বুলিয়ে অবাক হয়ে বলল তুর্য। নাদিরা তাবাস্সুম এবার একটু নরম হয়ে ছেলের গালে আদর করে হাত বুলিয়ে দিয়ে বললেন, মেয়েটা আহমেদ পরিবারের পুত্রবধূ হতে যাচ্ছে। তার বাড়িতে খালি হাতে বা সামান্য কিছু নিয়ে গেলে কি আর চলবে? তাছাড়া আজ তুই প্রথমবারের মতো তোর হবু শ্বশুর বাড়ি যাচ্ছিস। তাই বাজার সদাই নিজের হাতেই করতে হবে। এটা তোর দায়িত্ব, আর সম্মানের ব্যাপারও। তুর্য এবার কিছুটা লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলে। মৃদু হেসে মাথা নেড়ে যাওয়ার সময় পেছনে থেকে নাদিরা তাবাস্সুম স্নেহভরা কণ্ঠে বলে উঠলেন, স্যুট কোটটা পরিস, ওটাই তোকে সবচেয়ে বেশি মানাবে আজ। মায়ের কথা শুনে তুর্য পেছনে ফিরে তাকিয়ে মুচকি হাসি হেসে বেরিয়ে গেল ঘর থেকে। নাদিরা তাবাস্সুম মৃদু হেসে আলমারির দরজাটা বন্ধ করে দিলেন। তুর্য যেতে না যেতেই শুরু হয়ে গেল সীমার উচ্ছ্বসিত ডাকাডাকি। খালামণি, খালামণি, একবার এদিকে আসো তো। চেঁচামেচি শুনে নাদিরা তাবাস্সুম তুর্যর ঘর থেকে বেরিয়ে দ্রুত এগিয়ে গেলেন সীমার ঘরের দিকে। নাদিরা তাবাস্সুম ঘরে ঢুকতেই সীমা উচ্ছ্বসিত কণ্ঠে বলল, দেখো তো খালামণি, এই শাড়িটা পরলে কেমন লাগবে আমাকে? সীমা বিছানার উপর বসে আছে, সামনেই মেলে ধরা একখানা অপূর্ব লাল শাড়ি। লাল জমিনে সূক্ষ্ম কালো জরির কাজ করা। নাদিরা তাবাস্সুম সীমার পাশে বসে শাড়িটা হাতে তুলে নিয়ে চোখ বুলিয়ে বললেন, উফ, মাশা আল্লাহ, কি চমৎকার! একেবারে রাজকীয়। আমার পরীটা এই শাড়িতে ঠিক রূপকথার নায়িকা লাগবে। সীমা লজ্জা পেয়ে হেসে ফেলল। খালামণির প্রশংসায় লজ্জা পেয়ে তার মুখটা সত্যিই লালপরীর মতো হয়ে গেছে। আন্ডারস্কোর দুপুরের প্রখর রোদে তপ্ত শহর যেন আগুনের মতো ঝলসে উঠেছে। তার মাঝেই তুর্য বাজারের ব্যাগ হাতে, ঘামে একেবারে ভিজে একাকার হয়ে দাঁড়িয়ে আছে জনাকীর্ণ বাজারে। চারদিকে ভিড়, কোলাহল, আর মাছের বাজারের ভিতর তো গন্ধে যেন নিঃশ্বাস নেওয়াই দায়। মাছের শাড়ির সামনে দাঁড়িয়ে নাক চেপে ধরে তুর্য এক দোকানদারকে ইশারা করে বলল, কাকা, এই মাছটা কত করে? কি মিয়া, জীবনে কোনোদিন মাছ কিনেন নাই নাকি? কেমন একটা ভাব দেখাইতাছেন, যেন জীবনে এই প্রথম বাজারে আইছেন। চোখ বড় করে তাকিয়ে ধমকের স্বরে বললেন দোকানদার। বেচারা তুর্য একটু অপ্রস্তুত হয়ে হেসে ফেলে। কিছু বলার আগেই পাশ থেকে আরেকজন ক্রেতা ধাক্কা দিয়ে পাশ কাটিয়ে যায়। হুমড়ি খেয়ে যেন সবটাই সহ্য করতে হচ্ছে তাকে। তবু হাল না ছেড়ে যুদ্ধ করে ভিড় ঠেলে, দরাদরি করে অবশেষে একখানা বড় ইলিশ মাছ কিনে ফেলল তুর্য। জয়ী যোদ্ধার মতো বুক ফুলিয়ে দাঁড়িয়ে পড়ল, যেন বাজার জয়ের এক বিশাল মিশন সফল হয়েছে তার।
এরপর আরও প্রায় 5 ঘন্টা সময় লেগে গেল সমস্ত 45 পদের বাজার সম্পূর্ণ করতে। সবজি, মশলা, মাংস, দই, মিষ্টি সবই কিনে ফেলল সে। বাজার করা শেষে শরীরে আর শক্তি অবশিষ্ট নেই, তবুও একটা প্রশান্তির হাসি তুর্যর মুখে। ধীরে ধীরে সব বাজার গাড়িতে তুলে তুর্য যখন দরজা খুলে বসতে যাবে, ঠিক তখনই তার চোখ পড়ল রাস্তার ধারে বসে থাকা এক বৃদ্ধ লোকের দিকে। চুলে পাক ধরা, চোখে একটা আশাবাদী মায়া। লোকটির সামনে বাহারি রঙের চুড়ি শাড়ি দিয়ে সাজানো। তুর্য গাড়ির দরজা বন্ধ করে এগিয়ে গেল সেই দিকে। সামনে গিয়ে কিছুটা সময় আনমনে দাঁড়িয়ে থাকলো চুপচাপ। অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল চুড়িগুলোর দিকে। গোলাপি, সবুজ, নীল, রূপালি আরও অনেক বাহারি চোখ ধাঁধানো রঙের চুড়ি বিক্রি করছেন তিনি। বৃদ্ধ লোকটি হঠাৎ তুর্যকে খেয়াল করে নরম গলায় বললেন, কিছু কিনবেন দাদুভাই? জি, আসলে বউয়ের জন্য চুড়ি কিনব ভেবেছিলাম, কিন্তু কোন রংটা কিনব বুঝতে পারছি না, ধ্যানভাঙা কণ্ঠে বলল তুর্য। বৃদ্ধ মৃদু হেসে দুমুঠো রূপলি আর গোলাপি রং মেশানো চুড়ি তুলে ধরলেন। এইগুলা লইন দাদুভাই, খুব সুন্দর লাগবে আপনার বউয়ের হাতে। তুর্য প্যান্টের পকেট থেকে মানিব্যাগ বের করে টাকা দিল। চুড়িগুলো যত্ন করে হাতে নিয়ে চোখে মুখে এক অদ্ভুত মুগ্ধতা নিয়ে তাকিয়ে রইল। বৃদ্ধ তুর্যর দিকে তাকিয়ে বলে উঠলেন, বউ কি রাইগা আছে দাদুভাই? তুর্য বৃদ্ধের দিকে তাকিয়ে বলল, আর কি বলবো গো দাদু যান, বউ আমার খুব রাগী। চুড়ি পরতে মাইয়ারা খুব ভালোবাসে, আমার বউ ও বাসে। হে রাগলে আমি গঞ্জের থেইকা চুড়ি কিন্না লই যাইতাম, বউডা আমার অনেক খুশি হইত। তুর্য বৃদ্ধর দিকে তাকিয়ে বলল, আমার বউ ও চুড়ি খুব ভালোবাসে, আজ তাহলে আসি গো দাদু। কোনো একদিন বউকে নিয়ে চুড়ি কিনতে আসবো আপনার কাছে। চুড়ি নিয়ে ফিরে আসার সময় তুর্যর মুখে ফুটে উঠল প্রশান্তির হাসি। ক্লান্তিগুলো কোথায় যেন মিলিয়ে গেল মুহূর্তেই। বিকেল ধীরে ধীরে গড়িয়ে সন্ধ্যায় রূপ নিচ্ছে। ঘড়ির কাঁটা প্রায় 6টা ছুঁই ছুঁই, অথচ তুর্য এখনো বাড়ি ফেরেনি। সীমা লাল শাড়িতে নিজেকে এক অনন্য সাজে সাজিয়েছে। চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, সেই সঙ্গে খোপায় গুজেছে কিছু লালা গোলাপ। আজ সে খালাতো ভাইয়ের হবু বউয়ের বাড়ি যাবে বলে কথা, বিশেষ একটা দিন, একটু তো সাজতেই হয় তাই না? ড্রেসিং টেবিলের সামনে বসে নিজেকে আয়নায় দেখে সীমা মুগ্ধ হচ্ছে বারংবার। ঠিক তখনই ঘরের দরজায় করা নাড়ার শব্দ। সীমা, ও সীমা, দরজাটা একটু খুলবি? নাদিরা তাবাস্সুমের উদ্বিগ্ন গলা ভেসে এলো। সীমা দ্রুত উঠে গিয়ে দরজা খুলে দেখে, নাদিরা তাবাস্সুম দাঁড়িয়ে আছেন, দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি চিন্তিত। কি ব্যাপার খালামণি, আপনি এত চিন্তিত কেন? নাদিরা তাবাস্সুম একটু হাসি দিয়ে সীমার সাজগোজ লক্ষ্য করে বললেন, কি সুন্দর লাগছে তোকে, একেবারে পরীর মতো। সীমা হেসে বলল, ভাইয়ের বউ দেখতে যাব বলে কথা, একটু সাজব না? কিন্তু আপনাকে দেখে তো চিন্তিত মনে হচ্ছে, সব কিছু ঠিক আছে তো খালামণি? তুর্য সেই যে দুপুরে বাজার করতে বের হলো, এখনো ফিরল না। ফোনটাও বাসায় রেখে গেছে, আমি এখন একটা কল দিয়ে জিজ্ঞেসও করতে পারছি না। না জানি কোথায় গেল। কথাবার্তার মাঝেই হঠাৎ কলিং বেল বেজে উঠল। মুনিরা দৌড়ে গিয়ে দরজা খুলে বলল, ম্যাম সাব, ছোট সাহেব আইছে। নাদিরা তাবাস্সুম তৎক্ষণাৎ এগিয়ে গেলেন দরজার দিকে। তুর্য দরজায় দাঁড়িয়ে, পুরো শরীর ঘামে ভিজে একেবারে নাজেহাল অবস্থা। তুর্য, বাজার করে আসতে এত দেরি হলো কেন বাবা? নাদিরা তাবাস্সুম জিজ্ঞেস করলেন চোখে ভরপুর উদ্বেগ নিয়ে। সীমাও এগিয়ে এসে তুর্যর এই অবস্থা দেখে বিস্মিত হয়ে বলল, এই কি অবস্থা হয়েছে তোর? ঠিক আছিস তো? তুর্য হাঁপাতে হাঁপাতে বলল, একটু, এক গ্লাস পানি দাও তো কেউ। মুনিরা দ্রুত গ্লাসে ঠান্ডা পানি এনে দিল। তুর্য গ্লাসটা হাতে নিয়ে ঢক ঢক করে মুহূর্তেই সম্পূর্ণ পানি পান করে নিল। কিছুক্ষণ পর বলে উঠল, বাজারে গিয়েছিলাম, ভীষণ ভিড় ছিল আজ, নড়াচড়ার জায়গা পর্যন্ত ছিল না। সীমা চোখ কুঁচকে বলল, ভিড় মানে? এত ভিড় কিসের? নাদিরা তাবাস্সুম সন্নিগ্ধ গলায় বললেন, সুপার শপে তো এমন ভিড় হয় না, আর তুই তো প্রায় সেখান থেকেই টুকটাক নিয়ে আসিস। তুর্য চোখ উল্টে বলল, আমি যাই ঠিকই, কিন্তু আজ ইচ্ছা হলো না। ওইসব সুপার শপে তেমন তাজা কিছুই পাওয়া যায় না, দামও চড়া। আমি তাই হাটে চলে গেলাম, দরদাম করে সবকিছু কিনেছি, তাই এত সময় লেগেছে। নাদিরা তাবাস্সুম দীর্ঘশ্বাস ফেলে বললেন, ঠিক আছে, এখন তাড়াতাড়ি রেডি হয়ে নে, যেতে হবে তো, আর দেরি করিস না। তুর্য আর কথা না বাড়িয়ে বলল, ঠিক আছে, যাচ্ছি ফ্রেশ হতে। তুর্য নিজের ঘরের দিকে যাওয়া ধরলে সীমা হেসে বলে উঠল,
দেখিস আবার, বেশি দেরি যেন না হয়। তুর্য থেমে ঘাড় ঘুরিয়ে মুচকি হেসে বলল, আমি মেয়ে না, যে গোসল করতে করতে 3 ঘন্টা লাগিয়ে দিব। তুর্য দ্রুত নিজের ঘরের দিকে চলে গেল। সীমা দাঁড়িয়ে তুর্যর যাওয়া দেখে আবারও মুচকি হাসল। অন্ধকার ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে আকাশ। ঘড়িতে এখন 6টা 45। বাড়ির ভেতরে ব্যস্ত একটা পরিবেশ। তুর্য গোসল সেরে ফ্রেশ হয়ে রুম থেকে বের হলো। পরনে কালো প্যান্ট, সাদা শার্ট, সাথে টাই আর কালো কোট। ভেজা চুলগুলো কিছুটা এলোমেলো, চোখে মুখে রাজপুত্রসুলভ আভিজাত্য। হাতে ঘড়ি পরেছে, গলায় এবং হাতে হালকা পারফিউম দিয়েছে। তুর্য ঘর থেকে বের হতেই দেখতে পেল ইতিমধ্যে নাদিরা তাবাস্সুম কালো বরখায় নিজেকে আবৃত করে তৈরি হয়ে নিয়েছেন। তুর্য, সাবধানে চুলগুলো একটু ঠিক করে নিস। ওখানে হয়তো আজ মেয়ের গুরুজনরা উপস্থিতি থাকবে, তোকে যেন আজ সবথেকে আকর্ষণীয় লাগে। আরে মা, আমি তো আর দেখাতে যাচ্ছি না অন্য কাউকে। মেয়ে দেখে আমার উপর ফিদা হলেই চলবে। তুর্য ফিসফিসিয়ে বলল। নাদিরা তাবাস্সুম মৃদু হেসে বললেন, কিছু বললি মনে হয়? তুর্য কিছুটা থতমত খেয়ে মাথায় হাত দিয়ে বলল, না তো মা, কিছু বলিনি। সীমা ব্যাগ হাতে ঘর থেকে বেরিয়ে এলো। লাল শাড়িতে তাকে আজ অপ্সরা লাগছে একেবারে। সীমা আসতেই হঠাৎই আসিফ আহমেদ এসে বললেন, সীমা, তুই কোথায় যাচ্ছিস? চমকে গিয়ে সবাই দেখল কিছুটা দূরেই দাঁড়িয়ে আছেন আসিফ আহমেদ। দু চোখ তারা চিহ্ন তো তারা চিহ্ন বর্ণ। এরকম সাজগোজ করে, ব্যাগ হাতে কার সাথে যাচ্ছিস তুই? কিছুটা ধমকের স্বরে বলে উঠলেন তিনি। সীমা থতমত খেয়ে বলল, খালামণিদের সাথে তুর্যর বউ দেখতে যাচ্ছি। তাই নাকি? যেই বিয়ে আমি মানি না, সেই বিয়ের আয়োজনে তুই কেন সামিল হচ্ছিস? তুর্য এবার সামনে এসে দাঁড়ালো। বাবা, ওর তো এখানে কোনো দোষ নেই। এভাবে কেন বলছো? আর এটা তো পুরোটাই ওর সিদ্ধান্ত, ও কোথায় যাবে আর না যাবে। আসিফ আহমেদ চিৎকার করে বললেন, আমি ওর খালুজান হই তুর্য। ও ছোট থেকে আমাদের বাড়িতেই বড় হয়েছে। ওর বাবার তারা চিহ্ন তত্ত্ব তারা চিহ্ন রপর থেকে আমি ওর বাবার দায়িত্ব পালন করে এসেছি, তাই সে কোথায় যাবে আর যাবে না, কিভাবে যাবে সেসব নিয়ে বলার অধিকার আমার আছে। নাদিরা তাবাস্সুম পরিস্থিতি সামলানোর চেষ্টা করলেন। কি বলছো এসব? আমাদের সাথেই তো একটু বেরোচ্ছে, তাও কি তুমি দিবে না? না, সীমা তোমাদের সাথে কোনো থার্ড ক্লাস ছোট লোকের বাড়িতে যাচ্ছে না। ওর রুচি তোমাদের মতো এতটাও নিচে নেমে যায়নি। সীমা এবার মাথা নিচু করে বলল, জি খালুজান, আমি আপনাকে কোনোদিন কষ্ট দিতে চাই না। আপনি যা বলবেন, আমি তাই করব। তুর্য বিস্ময় তাকালো। কি বলছেন আপনি আপা? আপনার তো যাবার কথা ছিল। সীমা নিজের কষ্ট চেপে বলল, খালুজান যেতে বারণ করেছেন, দেখছো না? তুর্য রাগে দাঁতে দাঁত চেপে বলল, চলো মা, এদের কারণে আমাদের দেরি হয়ে যাচ্ছে। নাদিরা তাবাস্সুম দ্বিধাগ্রস্তভাবে সীমার দিকে তাকিয়ে কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু তুর্য হাত ধরে টেনে বলল, মা, চলো। বাইরে এসে তুর্য গাড়ির দরজা খুলে নাদিরা তাবাস্সুমকে বসতে বলল। নাদিরা তাবাস্সুম গাড়িতে উঠে বললেন, তুই কোথায় বসবি? আমি ড্রাইভ করব। ড্রাইভার কই? ও তো আজ ছিল। চুপচাপ বসে থাকো, ড্রাইভার লাগবে না। আমি নিয়ে যাচ্ছি। তুর্য দ্রুত উঠে বসে গাড়ি স্টার্ট দিয়ে বলে উঠল, এখন বেরোতে না পারলে সময়মতো পৌঁছানো যাবে না। নাদিরা তাবাস্সুম ভ্রু কুঁচকে বললেন, কিন্তু তুই তো মেয়েটার বাড়ির ঠিকানাই জানিস না। তুর্য হালকা হেসে বলল, ওদের বাসার লোকজন আগেই লোকেশন পাঠিয়েছে। আজকাল সবই তো গুগল ম্যাপে পাওয়া যায় মা। নাদিরা তাবাস্সুম একটু অবাক হলেও তুর্যর দৃঢ় ভঙ্গিতে আর কিছু বললেন না। তুর্য গাড়ি চালিয়ে বাড়ির গেট পেরিয়ে যায়। আন্ডারস্কোর সীমা নিজের ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দিল। আয়নার সামনে দাঁড়িয়ে সজোরে কানের দুল খুলে ফেলল, ব্যাগ ছুঁড়ে দিল বিছানায়। ধুর, আমার পরিকল্পনাটা আজ ওই খালার জামাইয়ের জন্য একেবারে ভেস্তে গেল। সব কিছু রেডি করেছিলাম, সাজলাম এত সুন্দর করে, আর শেষে এই কাণ্ড। চোখে জল এসে গেলেও নিজেকে সামলে নিয়ে আয়নায় তাকিয়ে বলল, এই আসিফটা আসলেই পাগল, ওর জন্যই আজ সব মাটি। সীমা নিজের ঠোঁটের লিপস্টিক মুছে ফেলল, গয়নাগুলো একে একে খুলতে শুরু করল। তার মনের ভেতরে জমে থাকা হতাশা আর রাগ একসাথে চেপে বসছে, সেই সাথে একটা অপরাধবোধ, একরাশ অপ্রকাশিত কষ্ট। আন্ডারস্কোর হিয়ার বাড়িতে আজ যেন উৎসবের আমেজ। নাজমা খাতুন, হিয়ার ফুফি ও খালা বিকেল থেকেই তৎপর। বড়লোক ঘরের পাত্রের সঙ্গে বিয়ে, আপ্যায়নে তো আর ত্রুটি রাখা চলে না। ডাইনিং রুমে মিষ্টি, ফল, নানা মুখরোচক খাবারের ট্রে সাজানো হচ্ছে।
কিচেনে পাশের বাড়ির কিছু মহিলারা ব্যস্ত। নাজমা খাতুন শান্ত গলায় বললেন, কোনো কিছুর কমতি চলবে না, মানো ইজ্জতের ব্যাপার। হিয়ার ফুফি হেসে বললেন, আরে সব ঠিকই আছে, তুমি চিন্তা করো না তো ভাবি। সাদা রঙের সুতির সাধারণ একটি থ্রি পিস পরে আয়নার সামনে বসে আছে হিয়া। মুখে কোনো হাসি নেই, চুল খোলা, ঠোঁটে ফিকে রঙের সামান্য লিপস্টিক। তার মুখে জীবনের কোনো আলো নেই, সে যেন একটা জিন্দা লাতারা চিহ্ন সহ হয়ে বসে আছে। ধীরে ধীরে চুলগুলো আছড়ে নিচ্ছে সে, হাত দুটো কাঁপছে থরথর করে। নিজের চোখে তাকিয়ে যেন আজ নিজেকেই চিনতে পারছে না হিয়া। এই বিয়েটা আমি নিজের জন্য করছি না, বাবার জন্য। শুধু বাবার চিকিৎসার জন্য আমি নিজেকে বলি দিচ্ছি, মনে মনে আওড়ালো হিয়া। চোখের কোণে টলমল করা জল গড়িয়ে পড়ল গাল বেয়ে। আয়নার সামনে বসেই হিয়া নিঃশব্দে কাঁদছে। কিছুক্ষণ পর সে চোখের জল মুছে ফেলে টেবিলের ড্রয়ারে হাত বাড়িয়ে জ্বরের ওষুধ বের করে। আজ সকালে থেকেই সে অসুস্থ, কাশি, জ্বর, তবুও সাজতেন বসেছে। কমপক্ষে আজ তাকে দেখতে পাবো। যার সঙ্গে বিয়ে, সে দেখতে কেমন হবে? আমার যে তাকে খুব দেখতে ইচ্ছা করছে, ক্লান্ত স্বরে বলল হিয়া। গ্লাসে পানি ঢেলে ওষুধগুলো খেয়ে নিল। তবে হিয়া ভুলবশত প্যারাসিটামলের বদলে পাশে রাখা ঘুমের ওষুধটা খেয়ে ফেলে। ওষুধ খাওয়ার কিছুক্ষণ পরই তার চোখে প্রচণ্ড ঘুম নেমে আসে। মাথা ভার হয়ে আসছে। হিয়া উঠে দাঁড়াতে গিয়েও পারছে না। ধীরে ধীরে শরীরটা নিস্তেজ হয়ে বিছানায় এলিয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল হিয়া। নাজমা খাতুন টেবিল সাজানো শেষ করে হিয়াকে ডাক দিলেন। হিয়ার কোনো সাড়া শব্দ নেই। হিয়া তৈরি হবার জন্য ঘরে ঢুকেছে, প্রায় অনেক সময় পেরিয়ে গেছে, কিন্তু হিয়া এখনো বের হয়নি। নাজমা খাতুন দ্রুত পায়ে হিয়ার ঘরের দিকে গেলেন। ঘরের দরজা হালকা চাপানো ছিল। নাজমা খাতুন গিয়ে দরজা খুলে দেখতে পেলেন হিয়া বিছানায় পড়ে আছে। তিনি ঘাবড়ে গিয়ে দ্রুত ঘরে ঢুকে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিলেন। হিয়ার কাছে গিয়ে ওকে জাগানোর চেষ্টা করলেন, কিন্তু তাতে কোনো লাভ হলো না। ইতিমধ্যে তুর্যরা হিয়াদের বাড়ি পৌঁছে গিয়েছে। গাড়ি থেকে নেমে তুর্য বলল, মা, তুমি যাও, আমি বাজারগুলো নিয়ে আসছি। কিন্তু তুই এত কিছু একা হাতে? নাদিরা তাবাস্সুমকে মাঝপথে থামিয়ে তুর্য বলে উঠে, আমি পারবো মা, তোমার ছেলে এতটাও দুর্বল নয়। নাদিরা তাবাস্সুম মুচকি হেসে বাড়ির সদর দরজার দিকে এগিয়ে গেলেন। নাদিরা তাবাস্সুম যেতেই তুর্য গাড়ি থেকে বাজার নামাবার আগে পকেট থেকে কালো মাস্ক বের করে পরে নিল। নাদিরা তাবাস্সুম গিয়ে দরজায় কড়া নাড়তেই হিয়ার খালা তাসমিয়া এসে দরজা খুলল। আসসালামু আলাইকুম। আপনাকে ঠিক চিনলাম না, ভ্রু জোড়া কুঁচকে বলল তাসমিয়া। ওয়ালাইকুম আসসালাম। হিয়ার আজ বিয়ে ঠিক হবার কথা ছিল না? আমি পাত্রের মা। ওহ, আপনারা প্লিজ ভেতরে আসুন, বড় আপা হিয়ার ঘরে গেছে। নাদিরা তাবাস্সুম বাড়িতে ঢুকতেই তাসমিয়া প্রশ্ন ছুড়ে দিল, আপনি একা দেখছি, বাকিরা কোথায়? নাদিরা তাবাস্সুম নিজের নিকাব খুলতে খুলতে বললেন, আমি আর আমার ছেলে এসেছি, বাকিরা কাজে ব্যস্ত। ওহ, আপনার ছেলেকে তো দেখছি না। নাদিরা তাবাস্সুম মৃদু হেসে বললেন, তাশরিফ আপনাদের জন্য কিছু বাজার সদাই এনেছে, সেগুলো গাড়ি থেকে নামাচ্ছে। তাদের দুজনের কথার মাঝেই তুর্য দু হাত ভর্তি বাজারের ব্যাগ নিয়ে ভেতরে এলো। মায়ের মুখে নিজের আসল নাম শুনেই তুর্যর আর বুঝতে বাকি রইল না তার আসল পরিচয় এখনো অবধি এই বাড়ির কেউ জানেন না। ভেবেছিলাম হিয়াকে আংটি পরানোর পরও চলে গেলে মাস্কটা খুলে হিয়ার কোনো কাজিন উপস্থিত থাকলে ওকে একটু নিজের চেহারা দেখিয়ে পটাবো, এখন তো দেখছি মাস্কও খোলা যাবে না রে তুর্য। মনে মনে আওড়ালো তুর্য। এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছ? কোনো সমস্যা? তুর্যকে মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে বলল তাসমিয়া। তুর্য বাজার সদাই নামিয়ে রেখে উচ্চস্বরে সালাম দিয়ে বলল, না, কি সমস্যা হবে বলুন। তোমাকে যেন কোথাও দেখেছি আমি। তুর্যর দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল তাসমিয়া। তুর্য থতমত খেয়ে তাসমিয়াকে মাথা থেকে পা অবধি পরখ করে নিয়ে তুর্য বলল, আপনার কোথাও ভুল হচ্ছে, পূর্বে আমার মতোই কাউকে দেখেছিলেন হয়তোবা। করোনা মহামারী যেতে না যেতেই কালো মাস্ক পরাটা তো বর্তমানে ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। হতে পারে। তুর্যর চোখের দিকে গভীরভাবে তাকিয়ে বলল তাসমিয়া। বাহিরে এত হইচই শুনে নাজমা খাতুন হিয়াকে রেখে ঘর থেকে বেরিয়ে এলেন। বাড়ির ড্রয়িং রুমে আসতেই নাদিরা তাবাস্সুমকে দেখে ঘাবড়ে গেলেন তিনি। কোনো মতে নিজেকে সামলে বলে উঠলেন, আরে আপা, আপনারা কখন আসলেন? এই তো এইমাত্রই, আপনার ছোট বোন দরজা খুলল। আরে, এত কিছু আনার কি প্রয়োজন ছিল বলুন তো? পাশে রাখা বাজারের ব্যাগ দেখে চোখ বড় বড় করে বললেন তিনি। নাদিরা তাবাস্সুম তুর্যকে নিজের পাশে দাঁড় করিয়ে বললেন,
এই আপা, এটাই আমার ছেলে তাশরিফ আহমেদ। আমার ছেলে পুরো হাট ঘুরে সবগুলো বাজার করেছে। আপনারা আমাদের আত্মীয় হতে চলেছেন বলে কথা। তুর্য নাজমা খাতুনের পা ছুঁয়ে সালাম করতে গেলেই তিনি বাধা দিয়ে মাথায় হাত বুলিয়ে বললেন, থাক থাক বাবা, আল্লাহ তোমাকে দীর্ঘ হায়াত দান করুক। তুর্য নাজমা খাতুনের দিকে তাকিয়ে চোখে হাসল। নাজমা খাতুন তুর্যর সাগরের ন্যায় শান্ত দুনয়ন দেখে হতভম্ব হয়ে গেলেন। তুর্য যে বাস্তবে ছবির চাইতেও দেখতে বেশি সুন্দর। কি সাহেব, সব কিছু এনেছেন নাকি আরো কিছু আনবার বাকি আছে? সদর দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করল তাসমিয়া। জি না, সব নিয়েই এসেছে, পিছনে ঘুরে বলল তুর্য। তাসমিয়া ধীরে ধীরে সদর দরজাটা বন্ধ করে ফিরে এসে সবার উদ্দেশ্যে হেসে বলল, আপনারা বসুন, আমি চা নাস্তার ব্যবস্থা করছি। আপা, তুমিও একটু বসো। তারপর তুর্য রানা বাজার সদাই গুছিয়ে নিয়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেল সে। হিয়ার মামিও সঙ্গে সঙ্গে এগিয়ে এসে সাহায্যের হাত বাড়ালেন। ড্রয়িং রুমে বসে পড়লেন নাদিরা তাবাসসুম, তুর্য আর নাজমা খাতুন। ঘরের মধ্যে একটা নীরবতা ঘিরে ধরেছে। নীরবতা ভেঙে নাজমা খাতুন সন্দেহভরা কণ্ঠে বলে উঠলেন, আপা, আপনার ছেলে তাশরিফ কালো মাস্ক পরে আছে কেন? কোনো সমস্যা? তুর্য একটু অস্বস্তি বোধ করে চোখ তুলে মায়ের দিকে তাকায়। নাদিরা তাবাসসুম পরিস্থিতি সামাল দিতে হাসিমুখে বললেন, আসলে ওর একটু সর্দি কাশি হয়েছে, তাই আর কি। ও আচ্ছা। হিয়াও সকাল থেকে কিছুটা অসুস্থ। হালকা মাথা নেড়ে বললেন নাজমা খাতুন। হিয়ার কি হয়েছে? খানিকটা চমকে গিয়ে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল তুর্য। জ্বর আর কাশি, সকাল থেকে শরীরটা ভালো নেই ওর, শান্ত কণ্ঠে বললেন নাজমা খাতুন। সে এখন কোথায়? আসলে কিছুক্ষণ আগে ওকে ডাকতে গিয়েছিলাম, দেখি ঘুমিয়ে পড়েছে, একটু ইতস্তত করে বললেন নাজমা খাতুন। এই কথা শুনে তুর্য ও নাদিরা তাবাসসুম একে অপরের দিকে তাকালো। এ যেন মেঘ না চাইতেন বৃষ্টি নেমে এলো। আপনারা বসুন, আমি ওকে ঘুম থেকে ডেকে নিয়ে আসছি, উঠতে উঠতে বললেন নাজমা খাতুন। নাদিরা তাবাসসুম তৎক্ষণাৎ হাত বাড়িয়ে বাধা দিয়ে হাসিমুখে বললেন, আরে না না, থাক আপা, এমনিতে তো হিয়া অসুস্থ, মেয়েটা কিছুদিন পরেই আমাদের বাড়িতে বউ হয়ে আসবে, তখন তো সারাক্ষণ চোখের সামনেই থাকবে। এখন না হয় একটু ঘুমাক, বিশ্রাম নিক। নাজমা খাতুন মৃদু হেসে বসে পড়লেন আবারও। মুহূর্ত কয়েক পর রান্নাঘর থেকে তাসমিয়া হাতে ট্রে নিয়ে ফিরে এলো। তারপর একে একে চা, বিস্কুট, মিষ্টি সাজিয়ে দিল টেবিলে। তুর্য সবার চোখ ফাঁকি দিয়ে শুধু তাসমিয়াকেই দেখে যাচ্ছে কুদৃষ্টি নিয়ে। তাসমিয়া হিয়ার খালা হলেও এখনো বিয়ে হয়নি তার, বয়স মাত্র 23 বছর। দেখতে কোনো অপ্সরার চাইতে কম নয় সে। নাদিরা তাবাসসুম বেশি দেরি না করে শুরু করে দিলেন বিয়ের আলাপচারিতা। কিছুক্ষণ পর নাদিরা তাবাসসুম গলা খাকারি দিয়ে বললেন, হিয়ার কাবিন কত রাখতে চান আপা? আপনি তো জানেন এই আজকাল সামাজিক মর্যাদার ব্যাপার কতটা গুরুত্বপূর্ণ। আমার মেয়ে দেখতেও সুন্দর, পড়াশোনাতেও ভালো মাশা আল্লাহ, এত বড় বাড়িতে যখন বিয়ে হচ্ছে তখন আপনাদের যত ইচ্ছা ততই দিন, তাতেই আমি খুশি হব। একটু সোজা হয়ে বসে বললেন নাজমা খাতুন। হ্যাঁ, তা তো অবশ্য ঠিকই বলেছেন আপনি। আমি বরাবরই চাই আমাদের সন্তানদের জন্য ভালো কিছু হোক, শো অফ আমি পছন্দ করি না। তবুও কাবিনের টাকাটা মেয়েদের জন্য একটা সম্মানের ব্যাপার, সেটা ঠিক। আমি ভাবছি 5,60,97,000 টাকা কাবিন রাখলে কেমন হয়? আপনার চলবে, নাকি আবার কম হয়ে গেল? নাজমা খাতুনের চোখ দুখানা স্বর্ণের ন্যায় চমকে উঠল। দেখুন আপা, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষদের একটাই চাওয়া, আমাদের মেয়ে যেন সুখে থাকে। টাকা টুকা অসব কোনো ব্যাপার নয়, শুধু আমার মেয়ে সুখে থাকলেই চলল। তুর্য মুখ তুলে কিছু বলতে গিয়েও থেমে যায়। তার আর বুঝতে বাকি নেই এই মহিলা কতটা লোভী হতে পারে। নাদিরা তাবাসসুম তুর্যকে চোখের ইশারায় শান্ত থাকার ইঙ্গিত দিলেন। নাজমা খাতুনের দিকে তাকিয়ে কিছুটা গম্ভীর হয়ে বলে উঠলেন, আপা, সবই হবে, কিন্তু একটা কথা স্পষ্ট করে বলি, এই বিয়েটা খুব সাধারণভাবে হবে, সোজা কথায় ঘোরাভাবে। কোনোরকম জাঁকজমক অনুষ্ঠান হবে না আপাতত। সাধারণভাবে মানে? কেন? বিস্মিত হয়ে বললেন নাজমা খাতুন। হিয়া এবং তাশরিফ দুজনই এখনো প্রাপ্তবয়স্ক হয়ে ওঠেনি। আপনি তো জানেনই বর্তমানে আইন কতটা কঠোর। এখন যদি আমরা ধুমধাম করে অনুষ্ঠান করি, তাহলে এই বিয়েটা আইনের চোখে বাল্যবিবাহ হিসেবে গণ্য হবে। তখন কোর্ট কাচারি, ওদের সাংসারিক জীবনটা শুরু হবার আগেই শেষ হয়ে যাবে। কেউ একটা ছবি তুলে আপলোড করলেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়বে।
আমি সেটা চাই না, বরং শান্তিপূর্ণ, ঘরোয়া পরিবেশে এই বন্ধনটা হোক। সময় হলে, যখন ওরা দুজনেই প্রাপ্তবয়স্ক হবে, তখন আপনার মনের মতো করে অনুষ্ঠান করব। ঢাকঢোল বাজিয়ে, গায়ে হলুদ, মেহেদি সব কিছু। নাজমা খাতুনের চোখে চোখ রেখে বললেন নাদিরা তাবাস্সুম। নাজমা খাতুন স্মিত হেসে মনে মনে আওড়ালেন, অনুষ্ঠান হোক বা না হোক আমার কি, আমার তো শুধু ওদের বাড়ি, গাড়ি, টাকা পয়সা হলেই চলবে। ছেলেটার চরিত্র তেমন ভালো মনে হচ্ছে না। তাতে কি, সুন্দর তো, আমার তো শুধু কোটি কোটি টাকা পেলেই চলবে, বাকি যা হবে দেখা যাবে। চলবে।